ওকে, সো আমরা আজকে আর লেট না করি। আমাদের আজকের পড়া ছিল হচ্ছে জিআরইর আরসিতে আর একটু আমরা অ্যাডভান্স হওয়ার জন্য আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম যে সবাই এই পিডিএফটা বা এই 10টা আরসি ভালোভাবে পড়ে আসে ট্রাই করা। আরসির পাশাপাশি সিআর মানে এই জিনিসটা আজকের ক্লাসের উপরে আসলে মোটামুটি আরসির টপিকটা শেষ হওয়ার কথা ছিল আর কি। সো আশা করি সবাই যেই গাইডলাইন ছিল সেই গাইডলাইনে হচ্ছে লাইন টু লাইন পড়ে আসা ট্রাই করছি। পারি না পারি ব্যাপার না, বাট যে ইনস্ট্রাকশন যেটা ছিল যে সেন্টেন্স বাই সেন্টেন্স পড়বো, একটা গল্প রেডি করব, দেন হচ্ছে সেই গল্প অনুযায়ী আমরা অপশনগুলো চেষ্টা করবো আনসার করতে। হইলো হইলো, না হইলে না, সেটা আমরা আজকে ক্লাসে ডিসিশন নিব। যতটুকু পারি আজকে ততটুকু করবো, বাকিগুলো নেক্সট আরেকটা ক্লাসে নিয়ে শেষ করে দিব। এইটুকু হোমওয়ার্ক কি সবাই করে আসছি? যতটুকু ছিল ট্রাই করছি কিনা? ভাইয়া চেষ্টা করেছি। ওকে। কোনো হেল্প তো নেই অনলাইনের? না ভাইয়া। ওকে, ঠিক আছে। ওই হেল্প নিলে হয় কি, মানে নলেজ যেটা শেখার কথা সেটা আর হয় না আর কি। ওকে, যদি হেল্প না নিয়ে থাকি তাহলে আজকে সেম আপনাদের নলেজ অনুযায়ী আমরা লাইন বাই লাইন প্র্যাকটিস করব। আপনি কি বুঝছেন বা আমরা কি বোঝা উচিত ছিল, কিভাবে যেটা নেওয়া উচিত ছিল, সেটা জাস্ট হচ্ছে এখন অ্যালাইন করবেন। এবং আপনি আপনার থটটা বলবেন যে ভাই আমি এইভাবে চিন্তা করছিলাম, এটা কি আদৌ ঠিক আছে কিনা। এমন হইতে পারে যে আমার থট থেকে আপনার থটটা আর একটু বেশি ইজি হইতে পারে, সেটা হয়তো বা আমরা সবাই নিব। বাট চেষ্টা করব যে এই আরসিগুলো দিয়ে আসলে সব আরসিগুলোকে রিলেট করার, এবং এখানে ইজি মিডিয়াম হার্ড সব ধরনের আরসি এখানে ইনক্লুড করা আছে। ওকে, সো প্রথম আরসিতে আমরা আমাদের লক্ষ্য যেটা সেটাই ক্লিয়ার থাকি। প্রথমত আমরা কি করব, সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ব, এবং হচ্ছে এখান থেকে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা গল্প রাখার চেষ্টা করবো, যে প্রথম সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সে গল্পটা আমি পরের সেন্টেন্স পড়েই প্রথম সেন্টেন্সে গল্পটা আমার ধরে ফেলতে হবে, কি যাইতেছে, কিভাবে সামনে আগাচ্ছে গল্পটা। আমি হচ্ছে জাস্ট হয়তো বা কয়টা সেন্টেন্স, একটা, দুইটা, তিনটা, চারটা, সর্বোচ্চ 5টা সেন্টেন্স হইতে হবে। 5টা সেন্টেন্সে গল্প রেডি থাকতে হবে। এবং এখানে যেহেতু হাওয়ার আছে, তার মানে এখানে আবার সম্পর্ক উল্টাও থাকতে পারে। এবং এখানে যদি প্রাইমারি পারপাস কোনো কোশ্চেন থাকে তাহলে নেগেটিভগুলো আনসার খুঁজবো, মানে নেগেটিভ বলতে একজনের মারামারি টাইপের কোনো কিছু, আর্গুমেন্ট টাইপের কোনো কিছু খুঁজবো। এই হচ্ছে আমাদের বেসিক কাজ একটা আরসি পড়ার ক্ষেত্রে। তাহলে আমরা যাব। ওকে। প্রথমত তাহলে সেন্টেন্স এইটুকু, একজন আমাকে হেল্প করেন পড়ার ক্ষেত্রে, দেন আমরা ব্যাখ্যাতে যাচ্ছি। কে পড়বেন? প্রত্যেকটা প্যাসেজই ইম্পর্টেন্ট। কে পড়বেন? Whatever. হ্যাঁ, পড়েন। Okay, I would say biologists have long debated about whether reproduction in birds is biologically highly costly. অর্থাৎ বায়োলজি যারা আছে তারা হচ্ছে ডিমের প্রোডাকশন নিয়ে এটা করছে যে ডিম প্রোডাকশন করতে যে পাখিদের তাদের শারীরিকভাবে এটা কষ্টলি বলতেছে। কষ্টলি বলতে এখানে তাদের শারীরিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয় এরকম কিছু বোঝাচ্ছে। সাম থিওরাইজিং দ্যাট, অনেকে তথ্য দিছে বা মতবাদ দিছে যে রিপ্রোডাকশন ইজ এনার্জেটিক্যালি নিউট্রিশনালি ডিমান্ডিং। অর্থাৎ কি, এই যে ডিম প্রোডাকশন করতে যে পাখিদের হচ্ছে দেখি শারীরিকভাবে বা নিউট্রিশনের অনেকটা খুব নিউট্রিশন লাগে তাদের বডিতে, তাদের এনার্জিরও দরকার আছে, নিউট্রিশনের দরকার আছে এই প্রোডাকশন করতে গেলে। এর প্রথম বাক্য হচ্ছে যেটা, যে এই প্রোডাকশন করে তাদের কিছু লাগবে, শারীরিক ভাবে হোক বা নিউট্রিশনের হোক, পাখিদের এটা লাগবে। ওকে, এটা তাহলে কাদের? একটা বায়োলজিস্টের, তাই না? বায়োলজিস্টদের মতামত এটা। বায়োলজিস্টের মতামত। তাহলে আমরা যদি লিখি যে বায়োলজিস্টের একটা মতামত ছিল, হ্যাঁ, একটা মতামতটা কি ছিল ছিল এগ প্রোডাকশন কি আমাদের কস্টলি। এগ কস্টলি, প্রোডাকশন হচ্ছে কস্টলি, এবং এটা হচ্ছে কি কি, যেমন হচ্ছে আমার এনার্জি লাগবে, আর হচ্ছে আমার নিউট্রিশন লাগবে, নিউট্রিশনও রাইট? লাগবে। এনার্জি এবং হ্যাঁ, নিউট্রিশন লাগবে, এটা হচ্ছে কস্টলি। তো আমার যে বায়োলজিস্ট তাদের ধারণা, তাদের আমাদের যে মতামতটা, সেই মতামতটা তাদের পয়েন্ট অফ ভিউ যেটা, সেটা হচ্ছে এক প্রোডাকশন বায়োলজিক্যালি কস্টলি। ওয়ার্ডটাও একটা বায়োলজিক্যালি কস্টলি, যেমন কস্টলি, তাদের নিউট্রিশন এবং হচ্ছে এনার্জি লাগবে যদি আমি এনার্জি লাগবে। ডিম বাড়াইতে চাই, প্রোডাকশন বাড়াইতে চাই। ক্লিয়ার? বাকিরা হ্যাঁ। কি বলতে যাচ্ছে এই লাইনে? বুঝছেন? জি ভাই। আচ্ছা। তো আমি বাট হাওভার যেহেতু আসছে, তার মানে এটা উল্টা কিছু একটা পাবো। যেমন এখানে বলতে, যেমন এক প্রোডাকশন নির্ভর করে এনার্জেটিক্যালি বা ডিমান্ডিং, এনার্জি লাগে এবং হচ্ছে নিউট্রিশন লাগে অনেক বেশি পরিমাণে। বাট হাওভার দিয়ে উল্টে ফেলবে, তার মানে এতটা লাগে না যতটা তারা বলতেছে। এইটাই আমার হচ্ছে থিঙ্কিংটা, রাইট?
Right. পরের থিঙ্কিংটা তো এটাই। আচ্ছা তাহলে ভাই হুম। পড়েন। তারপর হচ্ছে লেগ পার্সোনাল নাম however suggested that উনি আবার সাজেস্ট করছে যে ক্লাস সাইজ of the number of eggs of a bird lays per breeding cycle, অর্থাৎ হচ্ছে প্রতিটা ব্রিডিং সাইকেলে, যেমন মুরগি আমাদের কি 6 মাস পর পর ডিম দেয়, এই যে সাইকেল, এই সাইকেলটাতে যে ক্লাস সাইজ অর্থাৎ কতটুকু হবে, ডিম কতটুকু হবে, এটার উপর কিসের উপর ডিপেন্ড করে এটা লিখেছে যে ইজ ফার বিলো দ্য পটেনশিয়াল লিমিট অফ এগ প্রোডাকশন। এটা হচ্ছে যে কি ব্রিডিং পার্ট সাইকেল ইজ ফার বিলো, অর্থাৎ অনেক নিচে দ্য পটেনশিয়াল লিমিট অফ এগ প্রোডাকশন, অর্থাৎ কি ডিমের প্রোডাকশন যতটুকু হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক কম, এটা বলতেছে আচ্ছা তাহলে আমরা যে যদি বাকিরা যদি একটু বুঝতে চেষ্টা করেন, প্রথমে বুঝাইছে কি ডিম মানে ডিম উৎপাদন করতে গেলে প্রথম যে বায়োলজিস্টের কথা ছিল যে এগ উৎপাদন করতে আমার কি লাগতেছে, অনেক বেশি এনার্জি লাগতেছে। তো এনার্জির সাথে এগ প্রোডাকশন মানে আমার হচ্ছে রিলেটেড। তাহলে পরবর্তী আর একজন এসে সে হচ্ছে ল্যাক। ল্যাক কি করছে, আগেরটা উল্টা অপোজিশন বা কন্ট্রাস্ট তত্ত্ব কি দিতেছে, কন্ট্রাস্ট তত্ত্ব এটা দিতেছে যে না তোমার হচ্ছে ক্লাস সাইজ যেটা মানে কতগুলা ডিম উৎপন্ন করবে, এই ডিমটা যেটা এটা হচ্ছে পটেনশিয়াল, মানে আমি যদি এক প্রোডাকশন থেকে এক প্রোডাকশনের যে পটেনশিয়ালিটিটা আছে তার থেকে অনেক কম দিতেছে। মানে সে চাইলে আরো বেশি দিতে পারে, তার পটেনশিয়াল অনেক বেশি, বাট ক্লাস সাইজটা হয় তার থেকে কম। কথা কি বুঝছেন? তার মানে কি এই যে আমার যে অনেক বেশি মানে এটার সাথে ডিপেন্ডেন্ট এটা কিন্তু না, বললেন এই যে যদি এরকম হইতো যে আমার হচ্ছে এনার্জি এবং এটার উপর ডিপেন্ড করতো তাহলে আর একটু বেশি পাইতাম, বাট ক্লাস সাইজটা কিন্তু কম, রাইট? রাইট। ওকে। He suggested that উনি আবার বলছে class size had instead evolved in relation to the number of young the parents could successfully rear. উনি আবার বলছে যে ক্লাস সাইজ যেটা আছে হচ্ছে ডিমের সংখ্যা বা ইয়েটা, এটা অনেকটা নির্ভর করবে যে একটা প্যারেন্টস কতগুলো বাচ্চা এটা কি লালন পালন করতে পারবে হ্যাঁ তার উপরে। তাহলে এই যে ফ্যাক্টরটা এক প্রোডাকশনের উপর নির্ভর করে না যে সে কতগুলা এনার্জি দিয়ে কতগুলা ডিম উৎপন্ন করবে তার উপরে না, বরঞ্চ সে কতগুলো লালন পালন করতে পারবে তার উপরে সে ক্লাস সাইজটা হয়। কথা কি বুঝছি সবাই? হুম। সবাই কি এইটুকু বুঝছি? দুইটা দুইটা সেন্টেন্সের এই যে জি ভাই। চেঞ্জেসটা কি কি আসছে, এইটুকু দিয়ে বলতেছে যে আমার ডিম উৎপন্ন করতে অনেক বেশি বায়োলজিক্যাল কস্টলি হয়, মানে অনেক বেশি নিউট্রিশন এবং এনার্জি লাগে। পরে বলছেন না এরকম না, বরঞ্চ জিনিসটা এরকম যে ক্লাস সাইজ আসলে যে পরিমাণ সে প্রোডাকশন করতে পারে যে তার যে ক্ষমতা তার থেকে কম হয়। আর সে এই কমটা কেন হয়, কারণ সে যতটুকু লালন পালন করতে পারে সেটার উপরে ক্লাস সাইজটা হয়। কথা কি বুঝছি? সবাই এটুকু ক্লিয়ার না? ক্লিয়ার কিনা সবাই? জি তো সেন্টেন্স জি। বাই সেন্টেন্স ভাষা আশা করি লিখছি যে এইখানে এখানে কি বুঝছি। অনেক বড় করে তো আর লিখবো না, আমরা নর্মালি লিখলে যেমন আমি যদি সাপোজ লিখতাম তাহলে কি হইতো, বায়োলজিস্টদের ভিউ ছিল যে এক প্রোডাকশন হচ্ছে আমার কস্টলি, এবং কস্টলি বলতে কিসের কিসের, এটা হচ্ছে ফিজিক্যালি এবং এনার্জি এবং নিউট্রিশন। নিউট্রিশন। আমি আমার থিঙ্কিং এর জন্য লিখতাম বা একটু এনার্জি এবং নিউট্রিশন লেখার জন্য লিখতাম, তারপরে পুরোপুরি কন্ট্রাস্ট ভিউটা নিয়ে আসতাম যে উল্টা কন্ট্রাস্ট ভিউ আসছে সেটা ল্যাকের ক্ষেত্রে। ল্যাক বলছে হচ্ছে ক্লাস সাইজ যেটা আমার যে পোটেনশিয়াল এক প্রোডাকশন তার থেকে কম, তার মানে লিমিটিং ফ্যাক্টর এটা না, বরঞ্চ আমার লিমিটিং যে ফ্যাক্টরটা আছে ফ্যাক্টরটা আমার নির্ভর করতেছে এবিলিটি টু এই যে এটা কতগুলো হচ্ছে সাকসেসফুলি রেয়ার করতেছে। তো আমি জাস্ট এইটুকু লিখতাম। কথা কি বুঝছি এইটুকু পর্যন্ত? জি ভাই। ওকে, দেন হচ্ছে ভাই এইটুকু বল। Then বলছে subsequently অর্থাৎ ফলশ্রুতিতে the most studies focus on, অর্থাৎ অধিকাংশ গবেষণায় একটা নির্দিষ্ট জায়গাতে ফোকাস করছে কিসে, সেটা হচ্ছে লিমিটেশন অপারেটিং ডিউরিং দ্য চিক রেয়ারিং, অর্থাৎ এই যে বাচ্চা লালন পালনের যে সীমাবদ্ধতা এটার উপরে ফোকাস করছে ম্যাক্সিমাম গবেষণাগুলো। পার্টিকুলারলি বিশেষ করে অ্যামাং অলথ্রিক্যাল স্পেসিস, এটা একটা প্রজাতির নাম বলছে, এই প্রজাতিটা হচ্ছে ইন হুইচ দ্য প্যারেন্টস ফিড দেয়ার ইয়াং ইন দ্য নেস্ট, অর্থাৎ যেসব বাচ্চাদেরকে মানে পাখি বাসাতে খাওয়ায়, মা নিয়ে এসে খাওয়ায় বা বাবার নিয়ে এসে খাওয়ায়, এইটা হচ্ছে অলট্রিক্যাল।
এই পাখির জাত এদের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই এখানে ক্ষেত্রে একটা কথা ফলাফল বলছি, হিসেবে একটা কি দিলে, আরেকটা জাস্ট হচ্ছে আমাদের এটা কি বলতে পারেন, একটা রিসার্চে যে আরেকটা স্টাডির পয়েন্ট পরে দিচ্ছি। কি পাইছি, পয়েন্ট একটা অ্যাড করছি যে এই যে তারা প্যারেন্টসরা মাস্ট ফিড করায় চিক্সদের, মানে বাচ্চাদের আইনা খাওয়ায়, তারা খাওয়ায় খাওয়া বড় করে, তাহলে হচ্ছে নির্ভর করতেছে প্যারেন্টসের উপরে, তার মানে ওই হিসাবেই তারা কি করতে দিতেছে, বাচ্চা নিতে দিতেছে বা চিক্স নিতে দিতেছে। আচ্ছা, পরে পরে বলেন ভাই। এরপরে যেটা হচ্ছে লেক লেটার, উনি আবার পরবর্তীতে বলছে রিকগনাইজ দ্যাট, উনি আবার স্বীকৃতি করছে বা মতবাদ দিছে ইন প্রিকোসিয়াল স্পেসিস, এটা আরেকটা জাতি, যেটা হচ্ছে দ্য স্পেসিস ইন হুইচ ইয়াং ফিড দেমসেলফ, অর্থাৎ তারা নিজেরা নিজেরা খায়, যেমন মুরগির বাচ্চা নিজেরা নিজেরা খায়, এরকম আর কি। ক্লাস সাইজ মাইট বি এক্সপ্লেইনড বাই ডিফারেন্ট ফ্যাক্টরস। এই ক্ষেত্রে উনি বলছে যে এই যে ডিমের সংখ্যা বা সাইজটা, এটা মাইট বি এক্সপ্লেইন বাই ডিফারেন্ট ফ্যাক্টরস, অনেক অন্যান্য উপাদান দ্বারা এটা কি ব্যাখ্যায়িত বা প্রভাবিত হতে পারে। ওকে। দ্য অ্যাবিলিটি অফ ফুড ফর ইটস লেইং ফিমেলস, ফর এক্সাম্পল, অর্থাৎ যে ওই সময় বা খাবারের পরিমাণটা কতটুকু অ্যাভেলেবল আছে, এটা একটা ফ্যাক্টর হতে পারে, অনেকগুলো ফ্যাক্টর মধ্যে এটা একটা হতে পারে। আচ্ছা দেখেন, এই যে বাকিরা যারা বলতেছেন, দেখেন এই এই প্যাসেজটা কিন্তু কঠিন হিসেবে ধরা হয়, তারপরও এবার যদি আমরা নর্মালি বলি, একটা প্রশ্ন এখানে ছিল, নর্মালি বলছে ডিম বানানো খুব বেশি ব্যয়বহুল, কীরকম, এনার্জি এবং নিউট্রিশনের জন্য। পরে লেখ এসে তার উল্টাটা বলছে, না ডিম আসলে বড় ব্যয়বহুল, এটা না ব্যয়বহুল, বরঞ্চ বাচ্চা বড় করা চিক সাইজটার উপরে, মানে আমার উইটার উপরে নির্ভর করে। পরে আবার সে আবার লেখ এটাও বলছে সব সব ধরনের ইয়ের জন্য, হয় যে বাচ্চা বা পাখির জন্য এটা সেম কাজ করে না। কিছু বাচ্চার ক্ষেত্রে আয়না হচ্ছে খাওয়াই মা, কিছু বাচ্চার ক্ষেত্রে সে নিজে নিজে খায়, এইটুকুই তো নাকি, বুঝছি। যে এতটুকু এতটুকু এইটুকু, এই 5টা সেন্টেন্সে জাস্ট পুরো প্যাসেজটাকে একটা গল্প আকারে আনছে, তার মানে এই গল্পটাকে আমার ব্রেনে আনতে হবে। আচ্ছা, আমার প্যাসেজে কোশ্চেন আছে 2টা। আচ্ছা, তো একটা কোশ্চেন হচ্ছে, দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট বায়োলজিস্ট হো সে এগ প্রোডাকশন ইন বার্ড ইজ বায়োলজিক্যালি হাই কস্টলি উড এগ্রি, ক্লাস সাইজ ইজ ডিটারমেন্ট। তার মানে এই যে এখানে বায়োলজিক্যালি এগ্রি বলছে জাস্ট এই প্রথম, তার মানে আমার ওল্ড ভিউ থেকে আনসার আসবে, নিউ ভিউ থেকে না। ওল্ড ভিউতে যে ভাইব আছে সেই ভাইব থেকে আসবে, কারণ বায়োলজিস্ট কি বলছিল সেটা। এই পরেরটা কিন্তু বায়োলজিস্টের ভিউ না, সে চেঞ্জ হয়েছে পরে লেকের ভিউ। তার মানে আমাকে এখানে জাস্ট বায়োলজিক্যাল ভিউ থেকে যে আনসারটা হবে সেটা হবে আনসার। এখন আপনারা বলেন কোনটা দিছিলেন বাসায়, এবং একের অধিক আনসার হলে আমরা সেটা নিয়ে ব্যাখ্যা করবো কোনটা এ হইতে পারে। নাম্বারটা। আমি এ দিছি। আমি ওকে। হ্যাঁ। আচ্ছা, তা বায়োলজিতে এক। হ্যাঁ, রাইট। ওকে, তাহলে কেউ ভুল আনসার করেন না। এখন এ কেন আনসার দেন শ্যামল ভাই? বায়োলজিটা একটা কথা বলছে যে আপনার ডিম প্রোডাকশনটা হচ্ছে এটা নিউট্রিশন এবং এনার্জির প্রয়োজন আছে, এটাই বলছে দ্য নিউট্রিশন এন্ড এনার্জি ডিমান্ড ফর ইট প্রোডাকশন। আচ্ছা, তাহলে এই কোশ্চেন দেখে আমরা কি বুঝছি? কোশ্চেন দেখে আমাদের থিঙ্কিং হওয়া উচিত যে আমার শুধু চাইতেছে বায়োলজিস্টের ক্ষেত্রে এক প্রোডাকশন এবং বায়োলজিক্যাল কস্টলি, এটা জাস্ট এই প্রথম সেন্টেন্সের উপরে নির্ভর করতেছে, পরের এর তথ্য না। তার মানে আমি যদি পরে আনসার করি, আরেকটা বিষয় ভাই বলে দিই, পরে যে চারটা অপশন সবগুলো হচ্ছে পরের যে আপনার লেখ এবং তার পরবর্তী হ্যাঁ, বক্তব্যগুলো, রাইট। এইগুলো কিন্তু কিন্তু আমাদের প্রথম প্যাসেজে প্রথম লাইনটা হচ্ছে তো ফার্স্ট লাইন থেকেই প্রশ্নটা আসছে এবং হ্যাঁ, বায়োলজিতে এই এই মতবাদের উপরে। এই যে থিঙ্কিংটাই আসছে, তো আমাকে গাল দিতে দেবে। হ্যাঁ, কেউ রায়হান ভাই কিছু বলবেন? আচ্ছা, যাই হোক, আহ, শ্যামল ভাই, তা এই থিঙ্কিংটা রেডি হয়েছে যে একটা কোশ্চেন থেকে কোন জায়গা থেকে আনসার হবে, এটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এটা আপনার একটা জিনিস খুব ভালো লাগছে যে উনি বলেছেন যে কোনো কিছুর মানে হেল্প না নিতে, এটা নিজে নিজে পড়লে কিছুটা ধারণা মোটামুটি হয়েছে এই আর কি। না না, হেল্প নিলে তো আপনার নলেজ ইয়ে হবে না, আপনি চাইলেই না, এটা অনলাইনে এটা দিলে, বুঝতে ধরেন হতো চ্যাট না। জিপিটি দিলেন, এত ব্যাখ্যা দিতেই থাকবে। তো এখন হ্যাঁ, তাহলে আপনার নলেজ কেমনে গ্রো হলো? চ্যাট জিপিটির নলেজ তো, আমাদের ব্রেন কিন্তু এখন অনেক বেশি পরিমাণ নেরো হয়ে যাচ্ছে, এটা কি জানেন? এই চ্যাট জিপিটির ডেফিনেটলি, কারণ কারণে হচ্ছে কিন্তু সব আপনাকে জায়গাতে এখন আমরা। একটা লিখে লিখতে দিলে যে এখন ও ম্যাক্সিমাম মানুষ কি করে দেখেন, যে একটা নিজের একটা এসওপি লিখতে পারে না কেন বলুন তো, লেখা বের এই হয় না। চ্যাট জিপিটি এই বা চ্যাট এআই জিপিটি বেল্ট হয়ে করতে গেছে। করতে, এআই হেল্প নিতে যেতে এখন নিজের লেখা বের হয় না। আপনি বসেন, আপনি দেখেন সবচেয়ে বেশি স্ট্রাগল করবেন এডাব্লিউ তে, যখন এখন ওই যে চ্যাট জিপিটি করতে করতে যারা বেশি করে তাদের লেখা বের হয় না। হাতে লিখতে গেলে তার মাথায় মনে দূর চ্যাট জিপিটি আরেকটু সার্চ দিয়ে পড়ে ফেলি, মানে সে লিখে না কিন্তু। তো না, এই জিনিসটা বানান যে ভুলের বিষয়, জন্য এত বড় দায়ী আছে।
হ্যাঁ, এটা বেশি হইতেছে। ইভেন তো আমি রিসেন্ট দেখলাম যে আমি কয়েকজনের হচ্ছে জাস্ট আমি নর্মালি বলছি যে এই জিনিসগুলো আপনি জাস্ট আনসারটা দেন আমাকে, একটা এসএপি করতে গেলে এই জিনিসগুলো আপনি নিজে লিখে দেন, সে এইটাও চ্যাট জিপিটি লিখে নেয়, মানে সে লিখতে পারতেছে না এরকম একটা অবস্থা। সবাই কিন্তু টপ মানে সবার হচ্ছে ভালো ভালো প্রোফাইল, কিন্তু সে নিজে লিখতে আর পারতেছে না, কারণ একটা সময় তারা লিখছে, বাট এখন চ্যাট জিপিটি এত বড় হয়েছে নর্মাল জিনিস সেখানে দেয়। ইভেন তো আমি এরকমও দেখছি এখন মানুষজন চেটিংও করে চ্যাট জিপিটি দিয়ে, মানে স্ক্রিনশট দিয়ে বলে যে এখন আমি কি আনসার দিব আর কি আমি ভাই বলবো। এটার জন্য একটা মানে রিসার্চ এরিয়া অলরেডি কাজ করতেছি, এটা নিয়ে যে এআই এর ডিপেন্ডেন্সিটা, এটা প্রচুর হয়ে গেছে, এটা এটা একটা যে এটা কি শুরু পরিমাণ হয়ে গেছে। খারাপ, এটা কদিন পরে ওই যে যারা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে রিসার্চ প্রোফাইলে গেলে তখন বুঝবেন এটা বহুত ব্রেন নষ্ট করে ফেলছে আপনাদের। ভাই একটা কোশ্চেন শুধু, মানে এক নাম্বার কি টাইপের কোশ্চেন, এটা সেন্টেন্স ফাংশন নাকি ইয়া না, রেটরিক? এটা হচ্ছে স্পেস, এটা হচ্ছে ইনফারেন্স কোশ্চেন, প্যাসেজের এই সেন্টেন্স থেকে ইনফার করতে হবে কি কি অনুমান করে। এই সেন্টেন্সে অনুমান করতেই পারতেছেন এনার্জি এবং নিউট্রিশন নিয়ে কথা বলতেছে। মানে এখানে ডাইরেক্ট অ্যান্সার আসে, এটা তো আর এটা ডাইরেক্ট মানে আনসার আসে বিকজ অফ ইনফারেন্স, অনুমানের পাশাপাশি এটা সেন্টেন্সটা একটা সেন্টেন্সে বিদায় ডাইরেক্ট আনসার পেয়ে যেতেছেন আর কি। ও, বুঝেন না, এখানে যদি একের অধিক হন তো তখন হয়তো বা সেন্টেন্স ইয়ে পাইতেন, যেমন এখানে একটা সেন্টেন্সে বাহিরের তথ্য নাই, দ্যাটস এটা ইজিলি পেরে গেছেন। এখন দুইটা কোশ্চেনের মধ্যে হয়তো বা একটা কোশ্চেন আসছে এরকম, কথা বুঝেন নাই। বুঝছি। সব সময় যে ডাইরেক্ট পাবেন তা তো না। ওকে, সো পরেরটা, তো প্যাসেজ সাজেস্ট দ্যাট, এটাও বলতে বলছে যে প্যাসেজ থেকে কি বুঝছেন। ওট এগ্রি, ল্যাকের ক্ষেত্রে দেখেন, ল্যাকের ক্ষেত্রে আপনি এখন কি পাইছেন দেখেন, ল্যাক কিন্তু এই পুরোটাই, তার মানে এই পুরোটা থেকে এখানে একের অধিক আনসার হতে পারে, কি কি হবে আপনারই বলেন। এই নাম্বারটা হতে পারছে। শুধু এ নাম্বারটা হবে। ভাইয়া আমি এখানে হচ্ছে সি নাম্বারটা একদম হবে, ওটা মাস্ট দিছি। আর বি নাম্বারটা হচ্ছে আমি বাদ দিয়ে দিছি, আর এ নাম্বারটা হবে কিনা ওটা শিওর না। একটু ভাইয়া বড় করবেন তাহলে বলতে পারতেছি একটু। বি নাম্বারটা ভাইয়া হচ্ছে যে বাদ দিছি, এটা রিজন হচ্ছে যে বলছে যে আফটার এগ আর লেইড, মানে এখানে বলছে যে মানে ক্লাস সাইজটা ডিটারমাইন করে বাই ফ্যাক্টর অপারেটিং আফটার এগ, কিন্তু যে লাস্ট লাইনে আপনার বলে দিছে যে ফর ফুড, মানে ফুডটা দরকার হচ্ছে এগ লেইং ফিমেলের, মানে এখানে আফটার নিয়ে মানে এই বি নাম্বারটা মনে হয় হচ্ছে এই লাস্টের লাইন বরং থেকেই বিফোর আসছে। লাগে, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিফোর লাগে যেটা আফটার দেওয়া, এই আচ্ছা জন্য আমি ঠিক এটা আছে, একদম ওকে, টোটালি আপনার বাদ নলেজ দিছি। ঠিক আছে, তাহলে বি বাদ দিছেন। হ্যাঁ, আর সি সি কেন হবে মাস্ট বলেন। হবে। ভাই আরেকটু বড় করেন, দেখা যাচ্ছে না তো, ফোনে বসছি। একটু উপর দিকে। আচ্ছা, সি হচ্ছে ভাইয়া দিছি, ইন মেনি বার্ড স্পিসিস ক্লাস সাইজ ইজ জেনারেলি রিমেইনস ওয়েল বিলো দ্য পোটেনশিয়াল লিমিট। সি, আচ্ছা, মেনি বার্ডস ক্লাস সাইজ ইজ জেনারেলি ওয়েল বিলো দ্য পোটেনশিয়াল, দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই প্রোডাকশন, আচ্ছা ক্লাস সাইজটা, এটা যে পোটেনশিয়াল লিমিট যেটা হচ্ছে, এই যে এখানে একটা লাইন আছে ভাইয়া প্যাসেজেই, যে কত নাম্বার লাইন আমি লিখে রাখছি যদিও, লিমিটটা ওই যে 2 নাম্বার লাইনে যেটা আর কি, যে পার ব্রিডিং ওইখানে বলা হয়েছে যে পোটেনশিয়াল লিমিটটা হচ্ছে তুলনায় কম। হ্যাঁ, এখানে আমি সিম্পলিফাই করে পড়ছিলাম তো, 2 নাম্বার লাইনে, হ্যাঁ হ্যাঁ, এখানে ভাইয়া ওইটার জন্য আমি সি মাস্ট দিছি, ওকে, কিন্তু এ নাম্বারটা ভাইয়া আমি শিওর আচ্ছা ঠিক বলতে আছে। পারি এখন এই তথ্যের মধ্যে কারা কারা ডিফারেন্সিয়েট আছেন, এই দুইটার মধ্যে ওনার দুইটার যে নলেজ দিল, কেউ কি বিয়ের পক্ষে যাবেন। হ্যাঁ, আমি সি দিছি। আচ্ছা, সি দিছেন, ওকে। এই উনি এ দুইটা যে তত্ত্ব দিল, দুইটা তত্ত্ব কি তার ওনার পক্ষে আছেন কিনা। আমি মোটামুটি ওনার মতোই আচ্ছা, চিন্তা ওনার মতো তো করছিলাম আর কি। এখন এ এ হবে কি হবে না, সবাই এটা বলেন। এ হবেই। এ তো মানে হবে ভাই, কারণ বি প্রথম হবে, বি মানে হবে দুইটাতে না। বলছে। এখন এ হবে, বি হ্যাঁ, হবেই এ না। এ যদি হ্যাঁ, এ মানে হবে, বি হবেই না। এ হইতে পারে ভাইয়া, কারণ বি হচ্ছে এখানে হয়ে যদি, বি না হলে তো এ হবে, এটা তো বুঝতে হবে। হ্যাঁ, এ হবে, হ্যাঁ বি হ্যাঁ হবে না। হ্যাঁ, তাহলে হ্যাঁ হ্যাঁ, যদি আচ্ছা, আপু যদি দেখেন মিতাপা, আপনি যদি বি না জি, দেন, হুম হুম, বি যদি না দেন তাহলে এটা অটোমেটিক্যালি হইতেছে, কারণ কিন্তু ভাই অবশ্যই আছে। সিম্পল জাস্ট হ্যাঁ, তাদের ইয়েটা যদি মিস হয়ে ইনফার যায়। করতে চাই ভাইয়া তাহলে এ হইতে পারে, কিন্তু আমি এটা আসলে একটু এই যে কনফিউশন ছিলাম সাজেস্ট কারণ দ্যাট ইনফার করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য হইলে তাহলে এ হইতে পারে আর কি। এখানে এ তো বলছে ভাই যে এ হচ্ছে কি আপনার বাচ্চা লালন পালনের যে বিষয়টা আছে,
রাইট। আফটার এক্স আর লেট, বাচ্চা লালন পালনের উপর ডিপেন্ড করে, সাইজটা ডিপেন্ড করে। এবং এটা তো এই এটা এই বলে এই দিছে। এটা এই বাচ্চার এই উপর এই যে ইয়েটা তারা তো বলেই দিছে এই সেম ভাবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওই লাইন থেকে এটা আসছে, তা এটা ওইরকম ভাবে যেহেতু চিন্তা করি। বলছে যে বাই ফ্যাক্টরস অপারেটিং আফটার এক্স আর লেট, বাচ্চা মানে ডিম পাড়ার পরে তো বাচ্চা ফুটে, তখন বাচ্চা লালন পালন করতে গেলে তার এনার্জি বা অন্য জায়গাতে করতে হয়, বাচ্চারা খাওয়াইতে হয় এই সিস্টেমটাতে, কারণ তাকে খাবার মানে সংগ্রহ করে আনলে আবার বাচ্চারা খাওয়াইতে হইতেছে পাখির বাসায়। তো সেক্ষেত্রে তার এইখানে একটা মোস্ট অফ দ্য সময় চলে যাচ্ছে, এই জন্য তার ক্লাস সাইজটা ডিফারেন্ট হচ্ছে। এটা একটা ফ্যাক্টর আর কি। ওকে, বুঝছি এবার। এ এবং সি সবাই পারছি? জি ভাই, জি ভাই। ওকে, পারি না পারি সমস্যা নেই, জাস্ট এইটুকু নলেজ নেন যে নেক্সটে প্যাসেজগুলোতে কিভাবে আপনি থিঙ্কিং করবেন, এটা শিখা আপনার দায়িত্ব। আচ্ছা ভাই, জাস্ট একটা জিনিস, সি নাম্বারে যেটা আছে ইন মেনি বার্ড স্পেসিস, এই জিনিসটার জন্য আমি এটা সি নাম্বারটা বাদ দিতে চাইছিলাম। ইন মেনি এটা বার স্পেসে কেন বাদ দিবেন? কারণ ও কি সব বার্ডের জন্য কি বলছে? সব বাদ না তো, ইন মেনি বলতে কি সব বোঝায়? অল অল আচ্ছা অল যদি হইতো তাহলে বাদ দিতেন। আচ্ছা, মেনি থাকলে আসলে আচ্ছা না ঠিক না, আছে। মেনি তো এক্সট্রিম ওয়ার্ড না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, 2 নাম্বার প্যাসেজ সেম। এখন আবার তাহলে পড়েন, কে পড়বেন? অন্য কেউ না বললে শ্যামল ভাই পড়লো। কে বলবেন অন্য কেউ? পড়ি ভাই। হ্যাঁ পড়েন। Early life insurers in the United States found themselves facing the problem of obtaining reliable information as they needed to rely on applicants themselves to provide truthful, complete answer to a standard set of questions. ওকে, কি বুঝছি? হচ্ছে এই ইউনাইটেড স্টেটসের যারা হচ্ছে আর্লি ইন্স্যুরার যারা ছিল, ওরা হচ্ছে একটা প্রবলেম ফেস করতেছিল। কি নিয়ে প্রবলেম? আচ্ছা, মনে করেন যে যে ইনফরমেশনগুলো হচ্ছে অ্যাপ্লিকেন্টসরা দিচ্ছিল, তারা ওইটার মধ্যে হচ্ছে রিলাই করতে পারতেছিল না। কারণ ওইখানে জাস্ট হচ্ছে মনে করেন যে ওরা জাস্ট কিছু কোয়েশ্চন এর মাধ্যমে এই ওদের তথ্যটা নিত আর কি, আর এই তথ্যটার উপরে ওরা হচ্ছে রিলাই করতে পারতেছিল না। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতেছি কি যে যুক্তরাষ্ট্রে যে প্রথম দিকে যে মানে লাইফ ইন্স্যুরেন্স বা হচ্ছে জীবন বীমা যে কোম্পানিগুলো আছে, তারা একটা প্রবলেম পড়ছে। প্রবলেমটা কি? তারা নির্ভরযোগ্য তথ্য পাইতো না, রাইট? কারণ আবেদনকারীরা নিজেই নিজের তথ্যগুলো দিত। এখন এটা কি আসলে সত্য কি মিথ্যা সেটা তো আর বুঝতে পারতো না, কারণ যেহেতু তারা নিজেরাই নিজে পূরণ করতো, তাহলে তো এটা মিথ্যা হইতে পারে, রাইট? বুঝছি? জি এই ভাই। প্রবলেমটা তারা ফেস করতেছে, এটা হচ্ছে তাদের প্রবলেম। ওকে, তারপর পরের লাইনটা পড়েন। In an attempt to personalize the relationship between insurers and their individual applicants, firms selected highly respected local citizens to act as their agent. মানে এই ইন্স্যুরান্স এবং হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্টস এদের মধ্যে একটা হচ্ছে রিলেশনশিপটা পার্সোনালাইজ করার জন্য মানে ওই ফার্মগুলো হচ্ছে এই কিছু রেসপেক্টেড লোকাল সিটিজেন হচ্ছে মনে করেন যে এজেন্ট হিসেবে হচ্ছে নিয়োগ দিছিল। এজেন্টের কাজটা হচ্ছে দিজ এজেন্টস ওয়ার এক্সপেক্টেড টু ইভালুয়েট দি অ্যাপিয়ারেন্স অফ ক্যান্ডিডেটস, unearth evidence of unhealthy family histories or questionable habits, and attest the responsibility of the people writing testimonial letters on the applicant's behalf. তো এই রিলেশনশিপটা পার্সোনালাইজ করার জন্য ওরা হচ্ছে মনে করেন যে কিছু এই হাইলি রেসপেক্টেড লোকাল সিটিজেনরা হচ্ছে হায়ার মানে এজেন্ট হিসেবে হচ্ছে মনে করেন যে নিয়োগ দিত। আর ওদের কাজ ছিল ওই মানে অ্যাপ্লিকেন্টসের ক্যান্ডিডেটসের হচ্ছে যে অ্যাপিয়ারেন্সটা ওটা ইভালুয়েট করা। কীভাবে? যে আনহেলদি ফ্যামিলি হিস্টোরিজ এগুলো হচ্ছে আনআর্থ করা আর কি, এগুলো হচ্ছে খুঁজে খুঁজে বের করার মাধ্যমে হচ্ছে ওরা ওইগুলো মানে ওইগুলো হচ্ছে ওরা ইজিলি ডিটেল দিতে পারতো আর কি, অর কোয়েশনেবল হ্যাবিটস। এবং হচ্ছে এদের একটা টেস্টিমোনিয়াল লেটার হচ্ছে দিতে হতো অ্যাপ্লিকেন্টসের পক্ষ থেকে। ওকে, এরপর? In short, the initial purpose of the agency system was not to actively solicit customers, but rather to recreate the glass bowl mentality associated with small towns or city neighborhoods. মানে সংক্ষেপে বলতে গেলে এই এজেন্সি সিস্টেমের যে ইনিশিয়াল পারপাসটা ছিল ওইটা আসলে মানে কাস্টমারদের হয়ে হচ্ছে মনে করেন যে অনুরোধ করার উদ্দেশ্য ছিল না আর কি, ওইটা ছিল বরং হচ্ছে একটা গ্লাস বোল মেন্টালিটি ক্রিয়েট করার জন্য একটা অ্যাটেম্প ছিল আর কি, এটাই হচ্ছে বলছে। আচ্ছা ঠিক আছে, এখন সবাই একটু বুঝেন লাইন টু লাইন কি বলছে। প্রথম লাইনে গল্পটা সাজান,
প্রথম লাইনে বলছে আর্লি ইন্স্যুরার যারা তারা একটা প্রবলেম ফেস করছে যে তারা যে ডেটাগুলো নিত লাইফ, তারা মিথ্যা কথা না সত্য কথা বলতো, তাদের নিজে যেহেতু ডেটা দিত এটা প্রবলেম তৈরি হতো। কি এই প্রবলেম যে তাদের সম্পর্কে জানতে প্রবলেম হতো। সো এই যে তারা যে সত্য না মিথ্যা বলতেছে সেটার জন্য তারা হচ্ছে কি করলো, তারা হচ্ছে হাইলি রেসপেক্টেড সিটিজেন যারা আছে, অর্থাৎ সমাজের যারা হচ্ছে বিজ্ঞ সিটিজেন থাকে, যেমন হচ্ছে যারা হচ্ছে রেসপেক্টেড, ধরেন মেম্বার চেয়ারম্যান, তাদের রাখলাম হচ্ছে আমাদের এজেন্ট হিসাবে। এই এজেন্টের কাজ কি, ইভালুয়েট করা যে ক্যান্ডিডেটদের যাদের ফ্যামিলি অবস্থা খারাপ না ভালো, তারপরে তাদের হচ্ছে ওই যে এই তাদের যে ফ্যামিলির হিস্টোরিটা কি, তারপরে তারা হচ্ছে তাদের হয়ে একটা হচ্ছে টেস্টিমোনিয়াল লেটার দিত যে হ্যাঁ আমরা যেটা হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট বলি, এই কাজটা হচ্ছে অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট, চেয়ারম্যান যেমন বলে যে আমি এর পার্সোনালি চিনি, সে ভালো এবং ভদ্র, যদিও আমরা বাংলাদেশে এটা মিথ্যা কথা বলি, কেউ চিনিও না, মাত্র একটা সাইন দিয়ে দিই আর কি। তো এই জিনিসটা হচ্ছে বললো, এবং এটার কাজটা কি, ইন শর্ট দ্য ইনিশিয়াল পারপাস অফ দ্য এজেন্সি সিস্টেম, এই যে এজেন্সির এদের কাজ এটা না যে তুই অ্যাক্টিভলি সলিসিট কাস্টমার মানে কাস্টমার খুঁজে আনা বা কাস্টমার বাড়ানো, মূল উদ্দেশ্য কাস্টমার খোঁজা না, বরঞ্চ গ্লাসবল মেন্টালিটি মানে ওপেন মেন্টালিটি, যে সামাজিক যে নজরদারি এটা রাখা, যে একজন আরেকজনকে জানি, যেমন স্মল নেইবারহুড বা স্মল টাউনে যে কি হয় একজন আরেকজনকে আমি জানি, সো যেন হচ্ছে তাদের সম্পর্কে আমি সলিড ধারণা পাই, দ্যাটস ওয়াই আমি আসলে তাদের আনছি। তাদের আমি মানে আমার কোম্পানিতে বা আর্লিন মানে আমার যে কোম্পানি তাদের আমি ইন্ডিকেট করছি এই জন্যেই যে তারা যেন হচ্ছে আমাকে জাস্ট হচ্ছে সার্ভ করে এজ এ এজেন্ট হিসাবে, যারা হচ্ছে তথ্যগুলো দিবে, নট লাইক দ্যাট যে তারা আমার কাস্টমার খুঁজে দিবে, এই টাইপের কথা। কি বুঝছি পুরো মেসেজটা কি বুঝাতে চাইছি? তারপরে কি শুধুমাত্র তারা হচ্ছে এই যে অ্যাটেস্টেশনের কাজটা করবে যে কাস্টমারটা তথ্যগুলো ভ্যালিড কিনা ইনভ্যালিড, এইটাই এটাই যে জাস্ট গ্লাসবল মেন্টালিটিটা মেনটেন করবে। ক্লিয়ার? বা অন্য কোনো হিসেবে আসবে না এরকম। হ্যাঁ, সবাই বুঝছি প্যাসেজ? জি ভাইয়া। ওকে, তাহলে এবার আসি কোশ্চেনে। প্রথম কোশ্চেন, প্রাইমারি পারপাস অফ দ্য প্যাসেজ কি দিয়েছেন বাসায়? আশা করি আপনারা আনসার খুঁজে দেখেন নাই, যারা দেখেন নাই এখন বলেন কি দিয়েছেন, তখন জাস্ট ভাই এক্সপ্লেইন দি অরিজিনাল এই তো হওয়ার কথা ভাই। হ্যাঁ এ দিছি, কারণ এখানে পুরো প্যাসেজটাতে লাস্টের দিকে এজেন্টদের ওয়ার্ক ফাংশনটা নিয়েই মেইনলি কথা বলা হয়েছে, মানে ওদের পারপাসটা নিয়ে বলা হয়েছে যে কেন নিয়ে আসা হয়েছিল, এই জন্য আমি এ দিছি ওকে। আর কেউ কি প্রাইমারি অন্য অপশন পারপাস। দিয়েছেন দিয়ে যে মনে হয়েছে অন্য অপশন দিয়েছি, বাট আমি এখন বলতেছি না। অন্য কোনো অপশন তো সুযোগই নেই এখানে। না, অনেকে ধরেন দিল, বাট হচ্ছে এখানে বলতেছে না হয়তো বা যে লজ্জায়, বাট ব্যাপারটা হচ্ছে আমি পড়তে বলছি এই জন্য যে আনসার আপনি না দেখে আসবেন, আপনার আনসার যেটা আসে সেটাই এখানে জাস্টিফাই করবো আমরা আর কি। ঠিক আছে, ওকে। তাহলে 2 নাম্বারটা, তাও তো সাজেস্ট, অনুমান করেন উইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট সিটি নেইবারহুড বলতে আপনি কাদের অনুমান করতেছেন, কি অনুমান করতেছেন, তাদের কাজটা কি, মানে তারা কারা? সিটি নেইবারহুড যে এই ওয়ার্ডটা আসছিল, ক্লাসবল মেন্টালিটি মেনটেন করতেছিল, এটা বলতে কি বুঝাইছে ইয়েতে অথরে? এইটাই জাস্ট এখান থেকে এখন বলেন আপনারা কি বুঝছেন। ডি, কারণ হচ্ছে ভাই মানে সিটি নেইবারহুডস বলতে বোঝা যাচ্ছে মানে একটা তাদের ছোট পার্সোনাল ক্যারেক্টার বা তাদের হিস্ট্রি গুলো দেওয়া আর কি। সিটি নেইবারহুড বলতে বোঝায় যে একটা ছোট জায়গার মধ্যে কিছু মানুষ বাস করবে, একজন সম্পর্কে আরেকজন জানবে, এরকম কিছু ট্রান্সপারেন্সির একটা বিষয় হচ্ছে বোঝায় আর কি, এই জন্য হচ্ছে ডি লাগাইলাম। ডি। ভাই আমিও ওইটার জন্যই দিছি যে সিটি নেইবারহুডের সাথে মানে এজেন্টদের কাজটা হচ্ছে যে একটা মানে স্বচ্ছতা তৈরি করা আর কি, গ্লাসবল যে মেন্টালিটিটা সেই হিসেবে ট্রান্সপারেন্সি ডি দিয়েছি। বাকিরা জি, অন্য কোনো অপশন দিয়েছি কেউ? দেইনি। তাহলে আমরা এখানে বলছি দে অফার হাই ডিগ্রি অফ, ওকে। সিটি নেইবারহুড বলতে এটাই বুঝাইছে যে গ্লাসবল মেন্টালিটি যেটা একজন আরেকজন সম্পর্কে জানবে, হিস্টোরি জানবে, এবং এটা ওই যে যেটা আসলেই যে পার্সোনাল লাইফ নর্মালি সবারটা সবাই জানবো, এই টাইপের গ্লাসবল মেন্টালিটি ওয়ার্ডটা এইটার আসলে ডিতে পুরোপুরি যাইতেছে। ওকে, সো যারা 2টা প্যাসেজেই সঠিক আনসার করছেন কংগ্রাচুলেশন, অর্থাৎ আপনারা প্যাসেজগুলো ধরা শিখতেছেন, পরে বাকিটা হচ্ছে মক দিয়ে দিয়ে আরও বেশি অ্যাডভান্স হবেন। ওকে, 3 নম্বর প্যাসেজ। ওকে, এটা কে পড়বেন? পড়লে আপনার নিজেরই লাভ হবে। কে পড়তে চান? ভাই আমি পড়বো। হ্যাঁ, পড়েন। For years, the leading theory for what caused the Younger Dryas, a dramatic reversal about 12,900 years ago in a global warming trend, was a যে সেন্টেন্সটা যে আবার পড়ি, 4 years the leading theory for what caused the Younger Dryas was a release of water from glaciers like
agassiz. That means মানে ইয়ঙ্গার ড্রায়াস হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং এর একটা মানে অপোজিট দিক আর কি। যেমন গ্লোবাল ওয়ার্মিং এ হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা বাড়তেছে, তো ইয়ঙ্গার ড্রায়াস হচ্ছে কি হয়েছিল, মানে বৈশ্বিক তাপমাত্রা কমতে কমতে একটা জায়গার মধ্যে হচ্ছে মানে বরফ হচ্ছে জমা হয়েছিল আর কি। তো ইয়ঙ্গার ড্রায়াস নিয়ে এখানে কথা বলছে। তো ইয়ঙ্গার ড্রায়াসটা হচ্ছে মূলত ওয়াজ এ রিলিজ অফ ওয়াটার ফ্রম গ্লেসিয়াস লেক অ্যাগাজিস। অ্যাগাজিস থেকে হচ্ছে ওয়াটার রিলিজের কথাটা হচ্ছে ইয়ঙ্গার ড্রায়াস দিয়ে হচ্ছে বুঝাইছে। দি থিওরি পজিটেড দ্যাট থেকেও ব্যাখ্যা নেই। অন্য কেউ সেন্টেন্সটা দিয়ে আর কি বুঝছেন নাকি ঠিক আছে? প্রথম সেন্টেন্সে কারো কোনো মতামত? মতামত তো ভাই এটাই যে হচ্ছে আপনার আপনার গ্লোবাল ওয়ার্মিং এর উল্টা বিষয় আর কি, রিভার্সাল যে বিষয়টা। রিভার্সাল Global warming- অর্থাৎ হচ্ছে আগে গরম হতো এখন ঠান্ডা হয়েছে, হ্যাঁ, কারণটা ধরা হয়েছে যে ঠান্ডা। গ্লেসিয়ার কারণ লেক কারণে এইখান হ্যাঁ, থেকে পানি বের হচ্ছে। হওয়ার কারণে দোষটা দিছে, মানে প্রথম লাইনে তাহলে দোষ দেওয়া হয়েছে এই লেক থেকে পানি আসার কারণে, এই তো? হ্যাঁ এটাই আর কি, যে শুষ্ক হয়ে যাচ্ছে আর কি। আগে একটা হচ্ছে গরম, এটা হচ্ছে শুষ্ক হচ্ছে। হ্যাঁ, এখান থেকে তাহলে ঠান্ডা হয়ে আসছে যে কারণ হচ্ছে এখান থেকে পানি বের হয়ে গেছিল, বিপুল পরিমাণ পানি। ওকে ওকে, ঠিক আছে। এরপর The theory posited that this meltwater flooded into the North Atlantic, lowering the salinity and intensity of surface water enough to prevent them from sinking. তো ওই থিওরি মতে মেল্ট ওয়াটার যেটা ওটা হচ্ছে মানে নর্থ আটলান্টিকে হচ্ছে ভাইসা গেছিল, মানে নর্থ আটলান্টিকের দিকে হচ্ছে ফ্লো করছিল। এতে করে হচ্ছে এই স্যালানিটিটা হচ্ছে লো হয়েছিল, মানে নর্থ আটলান্টিকের যে হচ্ছে স্যালানিটিটা হচ্ছে কমে গেছিলো। এবং হচ্ছে ইন্টেন্সিটি অফ সারফেস ওয়াটার্স, মানে সারফেস ওয়াটারের মধ্যে এই যে ডেন্সিটিটা ওটা যেহেতু মানে স্যালাইনিটি যদি কমে যায় তাহলে ওই সারফেস ওয়াটারটা যে ভাসা শুরু করবে আর কি, এবং হচ্ছে প্রিভেন্ট দেম ফ্রম সিঙ্কিং। তো ওই লাইনটা যদি হচ্ছে মানে বলতে চাই যে মেল্ট ওয়াটার যেটা আছে এটা নর্থ আটলান্টিকের দিকে হচ্ছে ফ্লো করতেছিল, আর যেটা হচ্ছে এই এই স্যালাইনিটিটা হচ্ছে কমাই দিছিল এবং সারফেস ওয়াটারগুলোর হচ্ছে মানে ভাসায় রাখতেছিল আর কি। Ocean currents were changed in such a way that northward transport of heat in the ocean diminished, and the North Atlantic region plunged back into near glacial condition. ওকে, ওশেন কারেন্টসটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছিল এমন একটা ওয়েতে যে নর্থওয়ার্ড ট্রান্সপোর্ট অফ হিট ইন দ্য ওশেন ডিমিনিশড, মানে ওশেনের যে নর্থওয়ার্ড ট্রান্সপোর্টটা ছিল ওটা হচ্ছে মানে যে কমে গেছিল আর কি, মানে প্রায় হচ্ছে ডিমিনিশড হয়ে গেছিল। অ্যান্ড দি নর্থ আটলান্টিক রিজন প্লাঙ্ক ব্যাক ইন্টু নিয়ার গ্লেসিয়াল কন্ডিশন। নর্থ আটলান্টিক রিজনটা হচ্ছে অনেক মানে বরফে হচ্ছে জমে গেছিল আর কি, নিয়ার গ্লেসিয়াল কন্ডিশনে চলে গেছিল। হাউএভার the evidence has emerged that the Younger Dryas began long before freshwater flooded into the North Atlantic. তো এখানে বলছে আচ্ছা, যে এগুলো করার আগে ব্রেইনে কি সেট হয়েছে, মানে ধরেন এইটুকু যে করলাম এইটুকু এখানে সেট হয়েছে দোষটা এর জন্য, হাওয়ার তাহলে দোষ এর না, মানে অন্য কিছু থাকতে পারে, রাইট? ইয়েস আচ্ছা, এটা থাকবে। আর বাকিরা যারা বুঝতেছেন না, প্যাসেজটা কঠিন লাগতে পারে, যে এখানে বলতেছে তার জন্য হইছে, পরে বলতেছে যে এটা নর্থের দিকে আসতেছিল, যেহেতু তার হচ্ছে স্যালিনিটি বা লবণাক্ততা কমে গেছে সারফেস ওয়াটার, তাহলে এই জন্য কি করতে ওই পানিগুলো হচ্ছে ডুবতেছিল না, কারণ ওই বরফটা গড়তেছিল না, যার কারণে এটা যাইতেছিল ওইদিকে, ট্রান্সপোর্ট হইতেছিল নর্থের দিকে, এবং সেখানে হচ্ছে ওই ঠান্ডা হইতেছিল আর কি, মানে হয়ে আটলান্টিক আরও প্রায় ঠান্ডার মতো হয়ে যাইতেছিল, যেহেতু এটা নিচে যাইতেছিল না, গলতেছিল না, সেই জন্য উত্তর দিকে যে তাপ পরিবহনের যে ক্ষমতাটা কমাই দিছে সেই দিকে ঠান্ডা হওয়া শুরু করছে, এইটা বলছে। তাহলে আলটিমেটলি এখানে হচ্ছে রেজাল্ট হিসেবে বলছে যে এটা হওয়ার পরে কি কি রেজাল্ট কেমনে হয়েছে, এটা এই প্রসেসটা এখানে বলছে। তার মানে হাওয়ারের পরে এভিডেন্স দিয়ে বলতে এখন বলবে যে আমরা এটা যে তাইলে সে দায়ী না, হয়তো অন্য এর আগে হয়ে গেছে, অথবা তারপরে হয়েছে, অথবা অন্য কোনো কারণ, বাট আমি এইটুকু গেস করতে পারতেছি যে সে দায়ী না। এইটুকু সবাই বুঝছি? জি ভাই। ওকে, পরে। However, evidence has emerged that the Younger Dryas began long before freshwater flooded the North Atlantic. মানে আমি বলতেছি যে এমন এভিডেন্স আছে যে হচ্ছে ইয়ঙ্গার ড্রায়াস যেটা এটা হচ্ছে নর্থ আটলান্টিকে ফ্রেশ ওয়াটার আসার আগেই হচ্ছে হয়ে গেছিল আর কি। তার মানে হচ্ছে ইয়ঙ্গার ড্রায়াসটা হচ্ছে এটার জন্য হচ্ছে দোষী না আর কি। Additionally, the temperature changes
induced by a shutdown in North Atlantic heat conveyor system are too small to explain the younger dryas. At the same time, the temperature change by the shutdown in the North Atlantic heat conveyor system are too small to explain the মানে younger dryas এর যে মানে জন্য যেটা টেম্পারেচার চেঞ্জ এটা আসলে খুবই একটা স্মল একটা টেম্পারেচার চেঞ্জ আর কি নর্থ আটলান্টিকের তুলনায় এটাই হচ্ছে বলছে। ওকে, তাহলে যেটা হওয়ার কথা যে এটা আসলে এক্সপ্লেন করার যথেষ্ট এক্সপ্লেন করতে পারে না যে এর জন্য দায়ী। তার মানে আলটিমেটলি ওল্ড যে থিওরিটা আমরা যদি বলি তাহলে এটা হয়েছিল ইয়াঙ্গার ডায়াসটা হয়েছিল গ্লেসিয়ার লেক এজেসের কারণে, এবং এটা হচ্ছে কি লোয়ার স্যালিনিটি হওয়ার কারণে কারেন্ট মানে রেগুলার কারেন্ট স্টপ হয়ে গেছিল এবং হিটগুলা নর্থের দিকে যাইতেছিল এবং কোল্ড হয়ে গেছে। তার মানে দূষিত দিছে হচ্ছে এটা তার জন্য। পরবর্তী লাস্টে এসে বলছে না এটা এর আগে ফ্রেশ ওয়াটার আগে এখানে চলে এসেছিল এবং হচ্ছে যে তারা যে থিওরি দিছে এটা নট সাফিসিয়েন্ট, মানে এটা এতটা না। তার মানে আলটিমেটলি বলা যাচ্ছে যে আগের থিওরিটাকে কি করলাম আমরা, অবজ্ঞা করলাম না, ইনসাফিসিয়েন্ট বললাম না, আন্ডারমিন করা হয়েছে। অনলাইন করে ইনসাফিসিয়েন্ট বললাম যে আগের থিওরিটা আমি পছন্দ করলাম না, রাইট? রাইট। বুঝছি। আচ্ছা, তাহলে যদি বুঝে থাকেন তাহলে এখানে কোশ্চেন যেটা আসছে, আচ্ছা প্রথমত এখানে প্রাইমারি পারপাসও আছে, তাহলে প্রাইমারি পারপাস হলে আমরা নেগেটিভ কিছু একটা খুঁজবো, এটা আমরা প্রথম থেকে আমরা ধরতে পারি। আচ্ছা নর্মালি আমরা এখানে ধরতে পারি কোনটা বাদ যাবে, যাই হোক আমরা পরে এখান থেকে আসি। দ্য অথর অফ দ্য প্যাসেজ ইমপ্লাইজ, অনুমান করবো উইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট দ্য রিলিজ অফ ওয়াটার ফ্রম, অনুমান করে বলেন কি হইতে পারে, কি বুঝছেন, কোনটা আপনি আনসার দিয়েছিলেন? ডি মানে ডি নাম্বার। the timing of the release is such that it probably did not trigger the onset of the younger dryas, কারণ হচ্ছে টাইমিংটা হচ্ছে younger dryasটা হচ্ছে যেহেতু আগেই হয়েছিল মানে তাহলে younger এই dryas টাইমটা নিয়ে আমাদের অনুমান করতে পারছি যে এই ওই যে টাইমটা তারা ইন্ডিকেট করতেছে সেই টাইমে না, হয়তো আগে হয়ে গেছে, রাইট? জি ভাইয়া ডি হবে এটা। ওকে, সবাই ডি বাদে অন্য কোনো অপশন দিছি যে ব্যাখ্যা করতে হবে? কেউ দেয়নি। ওকে, তাহলে প্রাইমারি পারপাস কি দিছি? ভাই এটা আমি পড়ি আর না পড়ি আমি এটা কোশ্চেন সি দিছি। আপনি ওই যে বলছেন আমি জানি না হয়েছে কিনা, এটা আমি সি নাম্বার কোশ্চেনিং দ্য টাইম অফ, সিও কিন্তু নেগেটিভ, এটাও নেগেটিভ, আন্ডারমাইন। হ্যাঁ আন্ডারমাইন্স এটাও আমি এ আর সি এর মধ্যে হচ্ছে একটু ডিফারেন্স ছিল, কিন্তু পরে আপনি ওই যে আবার বলছিলেন যে কোশ্চেন থাকলে মানে অপোজ থাকলে না এই দুইটাই নেগেটিভ বলছে, দুইটাই নেগেটিভ বলছে। আচ্ছা বাকিগুলো হবে না, এইটুকু ক্লিয়ার না এখন আমরা? এইগুলা ক্লিয়ার না যে এখন আমরা কোশ্চেন দেখলে বলতে পারি কোনটা হবে না প্রাইমারি পারপাসে? জি ভাই। ওকে, তাহলে এ এবং সি এর মধ্যে এবার বলেন, বাকিরা বলেন, মানে ভালো বুঝে বলেন কোনটা হয়েছে। এ হয়েছে। আন্ডারমিন করছে তো, আন্ডারমিন করছে না। ওকে, তো এর ব্যাখ্যাটা টাইমিংটাকে তো কোয়েশ্চন করা নাই, টাইমিংটা তো শিওরই আর কি, মানে এটা এই সময়টা হয়েছে, এটা নিয়ে সমস্যা নাই। সমস্যা ছিল তাদের এক্সপ্লেনেশন যে কখন হয়েছে এটা নিয়ে, না এটা কি নাকি একটা ব্যাখ্যাকে তারা কি করছে, আপনার আন্ডারমিন করছে। হ্যাঁ আচ্ছা বুঝছি, পুরানো যে থিওরিটা ছিল সেটাকে উইকেন্ড করছে, রাইট? পুরানো যে থিওরিটা দেখানো হয়েছিল তারপর এভিডেন্স যে সেটাকে কি করলাম, উইকেন্ড করলাম কিনা, ওকে করা হবে। হ্যাঁ কথা কি বুঝছেন? জি ভাই। ওকে ঠিক আছে, তারপর আসি এটা পড়েন, কে পড়বেন? পরে তাহলে হ্যাঁ হচ্ছে exotic insect pest can produce both short and long term effects on forest ecosystem. অর্থাৎ আমরা যে কীটনাশক ব্যবহার করি এই কীটনাশকগুলো হচ্ছে আপনার ফরেস্টের ইকোসিস্টেমে মানে লং টার্ম এবং শর্ট টার্ম দুই ধরনের ইফেক্টই নিয়ে আসতে পারে। শর্ট টার্ম ইফেক্ট ইনক্লুড disturbance directly associated with the action of the pest. অর্থাৎ এটা সরাসরি শর্ট টার্ম ইফেক্টটা কি হবে, যেটা বলছে যে এই পেস্টের বা কীটনাশকের অ্যাকশন গুলো হবে কি ডিস্টারবেন্স করবে, অর্থাৎ এই একটা শর্ট টার্মের মধ্যে একটা গন্ডগোল লাগা দিবে ওই পেস্টের মধ্যে, কীটনাশক ইনসেক্টের ভিতরে, এরকম আর কি। হুইচ মে কজ ডিফোলিয়েশন, লস অফ ভিগর আর ডেথ অফ ট্রিজ। এটার কারণে এরকম হতে পারে যে তো এরা কি হবে
ডিস্টারবেন্স হবে, তাহলে এরা কি বিরক্ত হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করবে, আপনার নিস্তেজ হয়ে যাবে কিছুটা, আবার এই গাছপালাও কি মারা যেতে পারে এরকম বললো। তারপরে লং টার্ম ইফেক্টস আর প্রাইমারিলি এখানে মেডিটেটেড বাই। আবার আবার একটু বলেন তো, প্রথম দুই সেন্টেন্সে কি বলছেন? আচ্ছা, প্রথম সেন্টেন্সে বলছি যে আপনার এই যে আমরা কীটনাশকগুলো ব্যবহার করি, ঠিক আছে, এই কীটনাশকগুলোর ইফেক্ট হচ্ছে দুই ধরনের, লং টার্ম এবং শর্ট টার্ম, এবং এটা হচ্ছে ফরেস্ট ইকোসিস্টেমের ভিতরে। শর্ট পেস্ট টার্মের ব্যাখ্যা বলতে কি দিচ্ছে এখানে। বুঝেছেন? কীটনাশক কীটনাশক বুঝেছেন তো না? না ভাই, মানে আলটিমেটলি কীটনাশক না কীটের ভাই, কথা পতঙ্গ। পতঙ্গ। পোকামাকড়। পোকামাকড় বা মানে পোকামাকড় আপনি Insect জি, pest। কীট সেন্টেন্স থেকে পতঙ্গ বুঝাইছে। অন্যদিকে মানে গল্পতে যেতে যেতেছেন, এই জন্য আমি বললাম বারবার আবার বলেন। এই গল্পটা এরকম যে এই যে পোকামাকড় গুলো আছে সেগুলো হচ্ছে বন জঙ্গলের উপর একটা দীর্ঘমেয়াদী এবং একটা শর্ট টাইম প্রভাব ফেলতে পারে, যেগুলো এক্সোটিক মানে হচ্ছে যেগুলো আমি ইনসেক্ট, যেগুলো মোটামুটি মানে এই এলাকা, জেনোসাইড। মানে ধরেন বাইরের আর কি, বাইরের, নর্মালি না, যেমন পঙ্কপাল একটা বলি না আমরা, এই আসে এলাকার অন্য না আর কি, জায়গা থেকে, বাইরে। হ্যাঁ, বাহিরের ইনসেক্ট গুলা যখন আসে এই জায়গায় লং পঙ্গপাল, টার্ম হ্যাঁ শর্ট হ্যাঁ। টার্ম করতে পারে। লং টার্ম শর্ট টার্মের মধ্যে তারা কি করে, ডিফোলিয়েশন মানে হচ্ছে পাতা ঝরে যাওয়া, হ্যাঁ, দ্য লস অফ বিগর মানে হচ্ছে ওই যে তাদের দুর্বল করে ফেলা গাছটাকে, দ্যাট অফ টিজ গাছটাকে মাইরা নিস্তেজ ফেলতে হয়ে পারে। যাওয়া আর কি, এগুলো হচ্ছে তাদের লং শর্ট মানে টার্ম নাও কি কি ক্ষতি করতে পারে তারা আইসা। শর্ট টার্ম ইফেক্ট। কথা কি বুঝছি এবার? গল্পটা এইভাবে আসলো। এবার লং বুঝতে পেরেছি। টার্মে বলতেছে, লং টার্ম হ্যাঁ, করেন। long-term effects are primarily meditated by changes in tree species composition। অর্থাৎ এখানে কি আপনার দীর্ঘমেয়াদী যেটা হবে, গাছপালার প্রজাতিগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, আস্তে আস্তে নতুন ধরনের কিছু আসবে, পুরাতন গুলো মারা যাবে এরকম। এন্ড দ্য কনসিকুয়েন্ট অল্টারেশন অফ ফরেস্ট স্ট্রাকচার, এর ফলে কি বনের যে কাঠামো ছিল, গঠন যেটা ছিল সেটা আস্তে আস্তে কি চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, তাহলে লং প্রোডাক্টিভিটিও টার্মে কি পুরোপুরি বনকেই চেঞ্জ করে ফেলতেছে। বনের হ্যাঁ স্ট্রাকচার, প্রোডাক্টিভিটি, স্ট্রাকচারটা চেঞ্জ করেছে, চেঞ্জ করে ফেলতেছে। প্রোডাক্টিভিটি চেঞ্জ করতেছে, নিউট্রিয়েন্ট আপটেকও চেঞ্জ করতেছে। এটা হচ্ছে লং টার্ম ইফেক্ট আসবে। নেক্সট বলছে এক্সোটিক পেস্ট আর মোর ইফিসিয়েন্ট দেন মোস্ট অ্যাবায়োটিক ডিস্টারবেন্স। এটা বলছে এটা কি অনেক মোর ইফিসিয়েন্ট বলছে, যেটা হচ্ছে অ্যাবায়োটিক ডিস্টারবেন্স থেকে। অ্যাবায়োটিক বলছে যে ফায়ার বা উইন্ড, যে আগুন লাগা বা বাতাসের ঝড় এগুলোর চেয়ে হচ্ছে কি এদেরটা এক্সোটিক পেস্টের একটা প্রভাবটা বেশি। at producing long-term changes in species composition, অর্থাৎ কি দীর্ঘমেয়াদে এই এক্সোটিক পেস্টের প্রভাবটা বেশি, যেটা হচ্ছে আগুন লাগা অথবা ঝড় হওয়ার চেয়ে। পেস্ট অফেন টার্গেট স্পেসিফিক ট্রি স্পেসিস, অর্থাৎ এটা কি হতে পারে যে আপনার একটা নির্দিষ্ট কোনো আপনার স্পেসিফিক টার্গেট করে আসতে পারে, যে একটা গাছ ভালো লাগছে এরকম, তাহলে ওই গাছে খালি বসলো, এর ধরনের হতে পারে। ইফ দে বিকাম এস্টাবলিশড, এবং যদি তারা এখানে স্থায়ীভাবে চলে আসে, they usually remain as permanent components of the ecosystem। আস্তে আস্তে তারা ইকোসিস্টেম এটা কি অ্যাডাপ্টেশন নিয়ে চলে যায়, পার্মানেন্ট হয়ে যায়। শিফট ইন ফরেস্ট স্পেসিস, এই যে একটা পরিবর্তন চলে আসলো, মানে ফরেস্টের মধ্যে স্পেসিসের মধ্যে কম্পোজিশন রেমিফাই থ্রু দ্য ইকোসিস্টেম ইন মেনি ওয়েজ। এখানে আস্তে আস্তে এই যে ইকোসিস্টেমটাকে বিভিন্ন ভাবে তারা কি করবে, ত্বরান্বিত করবে বা প্রভাবিত করবে। বিকজ ট্রি স্পেসিস হ্যাভ ডিফারেন্ট অফেন ইউনিক প্রপার্টিজ, কারণ প্রত্যেকটা গাছেরই কি পৃথক এবং ইউনিক তাদের কি গঠন প্রণালী বা বৈশিষ্ট্যগুলো আছে, উপাদানগুলো আছে। ওকে, তাহলে এখানে যারা বুঝেন না তারা বলছে এক্সোটিক ইনসেক্ট পেস্টের জাস্ট দুইটা ইফেক্ট সম্পর্কে বলছে, একটা লং টার্ম, শর্ট টার্ম। লং টার্মের ক্ষেত্রে সরাসরি বলে দিছে, আমরা যদি শর্ট টার্মের ক্ষেত্রে সরাসরি বলে দিছে যে ডিফোলিয়েশন, উইকনেস, দ্যাট। আর লং টার্মের ক্ষেত্রে বলছে তারা হচ্ছে কম্পোজিশন কি চেঞ্জ করে ফেলে, স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে, এবং প্রোডাক্টিভিটি এবং নিউট্রিয়েন্ট গুলো নিউট্রিয়েন্ট উল্টায় চেঞ্জ ফেলে। করে দিবে। এই জাস্ট পুরোটাকে এটাই আমাকে জাস্ট বলে গেছে। এই প্যাসেজের গল্পটা এবং স্ট্রাকচারটা বুঝছি, বাকিরা বুঝছেন? বাকিরা বুঝছেন কিনা একটু বলুন। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এবার আসি। এই যে প্যাসেজ মেনশন মানে কি? অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ না, বলছি না? বলছি তো। তাহলে মেনশন বলতে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজে পাবো উইচ অফ দ্য ফলোইং এফেক্ট অফ এক্সোটিক পেস্ট ইন ফরেস্ট ইকোসিস্টেমে কি ক্ষতি করতে পারে, কি হয়, এই যে তিনটার মধ্যে কি কি আছে এখানে, যেমন আমরা লং টার্ম এবং শর্ট টার্ম মিলিয়ে প্যাসেজে কি কি মিলে পেয়েছি, তিনটে
যে তিনটাই হবে ভাই। তিনটাই হয় এই এখানে। যে এই যে লস অফ হ্যাঁ, ভিগর, তিনটাই হবে। ডিফারেন্টও কমে, ডিপোলেশনও হয়, আপনার ফরেস্ট স্ট্রাকচারও চেঞ্জ হয়। ফরেস্ট স্ট্রাকচারও চেঞ্জ হবে। এগুলো দেখছি পরে চেঞ্জ হয়ে গেছে। তো এখন এখানে কিন্তু বলছে পুরো ইকোসিস্টেমে কি চেঞ্জ হয়, এখানে কিন্তু বলে নাই লং টার্ম এবং শর্ট টার্ম, এই জন্য তিনটাই হয়েছে। না, যদি শর্ট টার্ম হইতো তখন প্রথম দুইটা, বুঝছি। প্রথম দুইটা, আর লং টার্ম বলে শুধু পরেরটা। হ্যাঁ, ক্লিয়ার এবার সবাই? জি ভাই। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তারপর পরেরটা। The author of the passage mention, এখানে যে ইউনিক প্রপার্টিজ বলতে অথর যে মেনশন করে বলছে কি বুঝাইতে চাইছে, ট্রিজ প্রাইমারিলি বলেন কোনটা দিছেন এবং কেন দিছেন? এই ইউনিক প্রপার্টিজ বলতে কাকে বুঝাইছে, কি বুঝাইছে? এই যে লং টার্ম ইফেক্টটা না, কেমনে কেমনে করলো, জি, পুরো লং টার্মটারই তো ইউনিক প্রপার্টিজ বুঝাইছে নাকি? লং টার্ম একটা এখানে। লং টার্ম যে ইম্প্যাক্টটা পড়তেছে এটাকেই তো, এই যে চেইনটাকেই তো ইউনিক প্রপার্টি বুঝাইছে নাকি? তাদের কম্পোজিশন গুলো চেঞ্জ করে দিবে, চেঞ্জ হ্যাঁ, করে আস্তে আস্তে কি তারা আচ্ছা এখন কোনটা হবে, নিজের আনসার একটা কি হবে ইউনিক বলেন হয়ে সবাই যাবে। বলুন। কোয়েশনটাতে একটু জানবে। এটা বি দিছে। বাকিরা বলেন কি দিয়েছেন। সি নাম্বারটা দিয়েছিলাম। ভাইয়া এটা আমি পারি নাই, তবে আমার কাছে ডি মনে হচ্ছে। আমিও ডির পক্ষে। ভাই, হাউ পেস্ট আর এবল টু বিকাম এস্টাবলিশড ইন ইকোসিস্টেম, এটা হবে। ডি দিয়েছি আমি হচ্ছে ইউনিক কোনটা? প্রপার্টি। ভাইয়া। কারণ একটা সময় তারা ডি ইউনিক নম্বর। প্রপার্টিজ ভাইয়া হয়ে আমি যেত। ডি দিছি, কারণ ওই যে একটা লাইনে বলছিল যে, মানে একটু উপরে গেলে ভাইয়া একটু বলতে পারতাম যে উপরেটাই তো আছে। আহ, ভাইয়া ও আচ্ছা সরি, আচ্ছা এখানে ওই যে একটা লাইনে এরকম বলছিল যে মানে কিছু কিছু মানে তারা যদি গাছে মানে থেকে যেতে পারে তাহলে ওরা হচ্ছে পার্মানেন্ট হয়ে যাবে ইকোসিস্টেমের, এরকম একটা লাইন ছিল। এটা মেবি কত নাম্বার লাইনে, আছে এটা। মানে এটা বলছিল আর কি 4 একটা নাম্বার লাইনে। লাইনে এটা, 4 নাম্বার লাইনে। হ্যাঁ 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 আচ্ছা ওইটাতে ঠিক আছে। আচ্ছা এখন সবাই বলেন কার আনসারে কি পরিমাণ কনফিডেন্ট। ডিতে কনফিডেন্ট। আচ্ছা, তা আমরা কোশ্চেনে কি বলছে, প্রসেসে বলছে দ্য অথর অফ দ্য প্যাসেজ মেনশন ইউনিক প্রপার্টিজ অফ ট্রি স্পিসিস প্রাইমারি ইন অর্ডার টু হেল্প টু এক্সপ্লেইন। এখন কোশ্চেনটা কি চাইছে বলুন তো কেউ একজন। এখানে বলছে যে ইউনিক প্রপার্টিটা বলতে যে অফ ট্রিজ, গাছের যে যে ইউনিক প্রপার্টি আছে বা গাছের প্রজাতি যেগুলো আছে, এটা দিয়ে উনি কি বুঝাইতেছে। এখানে আমরা দেখতেছি যে আহ, যদি এরা স্থায়ীভাবে বসবাস চলে আসে তাহলে গাছের তো আপনার কম্পোজিশন বা স্ট্রাকচারটা চেঞ্জ করে দিতেছে, তাদের যে ইন্টারনাল যে হ্যাঁ ইয়েগুলো আচ্ছা আছে এখন বুঝেন, এইটা চেঞ্জ জিনিসটা করে হচ্ছে দিচ্ছে। যে ইউনিক প্রপার্টিজটা কেন প্যাসেজে মেনশন করছে এটাই তো, এবং কেন এটা জি জি, এই অর্ডারটা এখন এটা কেন হ্যাঁ মেনশন করছে এটা দিয়ে বুঝেছে। দেখেন এটা কম্পোজিশন যখন আমরা বদলাই, শিফট টু দ্য হ্যাঁ, কম্পোজিশন যখন বদলাই তখন এটা ইকোসিস্টেমে জুড়ে বড় প্রভাব পড়ে, রাইট? বিকজ মানে একটা দেখেন একটা জায়গা নিতে আস্তে পারে আস্তে। না, একদম একটা একটা ডিফারেন্ট, মানে তার যে সেম ইকোসিস্টেমে পুরোপুরি ইফেক্ট করে ফেলে। এই যে একটাতে ক্ষতি করলে পুরোটা ক্ষতি করে ফেলতেছে, রাইট? পুরো যে নতুন ইকোসিস্টেমে তো একটা কিছু হচ্ছে চলে প্রভাব আসছে। ফেলতেছে, এটাই তো তার ইউনিক প্রপার্টিজ। তাহলে জি একটা হইলে পুরোটা করতেছে, তার মানে কি লং টার্ম ইফেক্ট না? জি, তো লং টার্ম ইফেক্ট কোনটা দিয়ে বুঝাইতেছে? তো আস্তে আস্তে এস্টাবলিশ হচ্ছে এখানে। না না, এই জায়গায় এখানে তো সরাসরি বলেছে ওয়াই পেস্ট ক্যান হ্যাভ লং টার্ম ইফেক্ট অন ইন্টার ইকোসিস্টেম। জি স্যার, জি ভাই বুঝতে পারছি। কারণ হচ্ছে যেহেতু হচ্ছে ইউনিক প্রপার্টিজ বলছে, তাহলে একটা গাছের অনেক ইউনিক প্রপার্টিজ থাকবে, ফরেস্টের মধ্যে অনেক হাজার হাজার ইউনিক প্রপার্টিজ থাকবো। দ্যাট ইজ ওয়াই হচ্ছে এই পেস্ট গুলার হচ্ছে মনে করেন যে এগুলার ইফেক্ট করতে অনেক টাইম লাগবে আর কি। হুম, তো এই হচ্ছে এর ওই যে জন্য আমরা একটা রিপেল ইফেক্ট বলি না, যে একটার সাথে একটার সাথে একটা ইফেক্ট ফেলতে থাকে, লং টার্ম ইম্প্যাক্ট, সেটাই বুঝছি এবার। আনসার বি হবে। না, ডি না, আনসার বি। বি, হ্যাঁ। আপনি যেটা বলতেছেন যে এস্টাবলিশ হয়েছে, এটা কিন্তু ইউনিক প্রপার্টিজ দিয়ে এক্সপ্লেন করে নাই, করছে? হুম, বুঝতে পারছি। আপনি ইরিলিভেন্ট হচ্ছে একটা লিঙ্ক করে ফেলছেন আর কি, বুঝছি সবাই?
ক্লিয়ার? ওকে। ওকে, দেন এটা হ্যাঁ, এখানে যে ইউনিক প্রপার্টিজ যে লাইনটাতে আছে ওইটা পরেই হচ্ছে এটার আনসারটা দিতে হবে। হ্যাঁ, না, এখানেই মেনশন, থাকবে এই যে আনসারটা। মেনশন বলছে না, মেনশন মানে কি? জি, তাহলে মেনশন তো আর মানে অ্যাকর্ডিং টু দ্য প্লেসেস, মানে ফ্যাকচুয়াল কোশ্চেন, রাইট? এটা তো পড়াইছি না আমরা? জি। হ্যাঁ, ওকে, পড়েন, কে পড়বেন? বলছে ডিসকভারি অফ সাবসারফেস লাইফ অন আর্থ, অর্থাৎ আমরা সারফেস বলতে তো উপরিভাগটাকে বুঝি, আর সাবসারফেস একটু নিচে, মানে এটা কি লো সেকশন যেটা, এটাকে বোঝাচ্ছে না? ভিতরে, ভিতরে অবস্থিত, হ্যাঁ, সার্ভাইভিং, গভীরে, হ্যাঁ বলেন। হ্যাঁ, গভীরে যেটা আর কি। দ্য ডিসকভারি অফ সাবসারফেস লাইফ অন আর্থ সার্ভাইভিং ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম সারফেস লাইফ, অর্থাৎ এটা হচ্ছে কি সারফেস লাইফের চেয়ে তারা হচ্ছে একটু ইন্ডিপেন্ডেন্ট। সারফেস লাইফ যেমন কিছু কিছু উপর ডিপেন্ডেন্ট, তারা হচ্ছে উল্টা এরকম। refuted the belief that biological process require not only liquid water, অর্থাৎ এটা খণ্ডন করা হয়েছিল কি দিয়ে, যে বায়োলজিক্যাল প্রসেসে শুধুমাত্র কি লাগে না, পানি লাগবে না, বাট সানলাইট এজ ওয়েল, মানে সূর্যালোকও লাগবে। তার মানে কি আমরা যেটা বুঝতেছি যে সারফেস লাইফের মধ্যে আমরা যেটা বুঝি গাছপালা জন্মাতে বিক্রি করতে আপনার সূর্যালোকও লাগতেছে, পানিও লাগতেছে, তাহলে সেই জায়গাতে হচ্ছে আপনার গভীরের, মাটির গভীরের বা পৃথিবীর গভীরে যারা আছে তাদেরটা একটু ভিন্ন হতে হচ্ছে। দাস এভাবে গ্রেটলি এনহ্যান্সিং দ্য পসিবিলিটি অফ লাইফ বিয়ন্ড আর্থ, অর্থাৎ তাহলে ভূপৃষ্ঠের উপরি ভাগের চেয়েও তার নিচের অংশ যেটা আছে সেটার যে সম্ভাবনাটা আছে এটাকে আর একটু জোরালো করছে। তাই এই জীবন চক্রটাকে আর একটু জোরালো করলো। টেক জুপিটার্স মুন ইউরোপা, ইউরোপা এটা একটা এক্সাম্পল যদি নেই, স্পেস প্রোবস শো এ বডি কাভার্ড উইথ এ থিক লেয়ার অফ আইস, অর্থাৎ এই স্পেসটাতে দেখা গেছে যে আপনার বরফের একটা পাতলা আবরণ দিয়ে ঢাকা ছিল। এস ইউরোপা অরবিটস ইস প্ল্যানেট, অর্থাৎ এটা গ্রহ হিসাবে যদি আমরা একটা চিন্তা করি, হাওয়ার যাই হোক, ইট ফ্লেক্সেস ডিউ টু গ্র্যাভিটেশনাল টাগ অফ ওয়ার, অর্থাৎ কি এখানে গ্র্যাভিটেশনের ইয়ার কারণে এটা ফ্লেক্সেস হয়েছিল বিটুইন ইটস সিস্টার মুনস এন্ড জুপিটার, জুপিটার এবং এর চাঁদের মধ্যে এটা কি সিস্টার কনসার্ন হিসেবে তারা এটা ঘুরছিল, গ্র্যাভিটেশন নিছিল। এর আর একটা সিস্টার দো মুন আছে, সিস্টার, দুইটা মুন আছে এবং হচ্ছে জুপিটার, হ্যাঁ এই হ্যাঁ, সিস্টার বিকর্ষণের মুনস এন্ড জুপিটার। আচ্ছা আচ্ছা, এখন এইটুকু যারা অনেকেই আছে এটা, এখন আমাকে বলেন, জাস্ট গল্পটা বলেন, এখান থেকে কি গল্প আসছে বলেন। গল্পটা এটা হচ্ছে যে পৃথিবীর উপরিভাগ এবং পৃথিবীর যে নিম্নভাগ, মাটির নিচের অংশ, এইটার লাইফ নিয়ে এখানে বিতর্ক হচ্ছে, আচ্ছা, যে প্রথমত উপরিভাগের বললাম লাইফে যে, প্রথমত কি বলছে যে বায়োলজিক্যাল প্রসেসের জন্য যে লিকুইড ওয়াটার এবং সানলাইট লাগে, এটাকে তারা সানলাইট প্রত্যাখ্যান লাগবে করছে, যে দুইটাই যে লাগবে এরকম না। এই না। এই বিলিফটাকে রিফিউট করছে, রাইট? এবং হ্যাঁ এটা হ্যাঁ, দেখানোর জন্য তারা একটা উদাহরণ নিয়েছে, মুনকে, উদাহরণ নিয়ে এসছে। জুপিটারের মুনকে, ইউরোপারে হ্যাঁ উদাহরণ নিয়েছে, এবং সেটা দেখাইছে যে এইটার হচ্ছে বডিটা থাকে আইসে। যখন তারা নিজেদের সিস্টার মুন, মানে নিজেরা যখন একসাথে একটা অরবিট করে টাগ অফ ওয়ার করে, তখন তাদের মধ্যে একটা ঘর্ষণ তৈরি হয়, ফ্লেক্সিং, কথা কি বুঝছি? এই যে ফ্লেক্সিং, একটা হ্যাঁ ফ্লেক্স হয়, যারা যখন একটা একটা ঘুরে টাগ অফ ওয়ার হয়, মানে একজন একজনের কেন্দ্রভূত হয়, যখন তার নিজের, যেমন আমরা সূর্যের চারদিকে ঘুরি, এরকম ঘোরার কারণে তাদের একটা ঘর্ষণ তৈরি হয়, দো ফ্রিকশন পড়ে। রাইট। থ্রো ফ্রিকশন, অর্থাৎ এই ঘর্ষণের ফলে দিস ফ্লেক্সিং প্রডিউস হিট, এই ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় ইন দ্য মুনস ইন্টেরিয়র, অর্থাৎ এই চাঁদের ভিতরে কি হবে, একটা তাপ উৎপন্ন হবে, ক্যাপাবল অফ মেল্টিং আইস, অর্থাৎ কি এই এই যে আইস তার যে বরফগুলোকে, চারপাশে যে আইস আছে, এই হ্যাঁ, আইসটা একটা গলে গলা যাবে। শুরু হবে কেন গলে? এই যে ইয়ের জন্য, তাপ ঘর্ষণের সৃষ্টি জন্য। হওয়ার কারণে। হুম। ইন্ডিড প্রকৃতপক্ষে অবজারভেশন
ওকে বলেন। So indeed, the observation suggests liquid water exists beneath Europa icitus. অর্থাৎ বলছে কি যে পর্যবেক্ষণ করে যেটা বোঝা গেছে বা দেখা গেছে যে আপনার এই ইউরোপার আইসিটাসটার নিচেও কি আছে, লিকুইড ওয়াটার মানে কি পানি আছে, বা বরফ না কিন্তু পানি আছে এরকম। হুম, Synthetic life is impossible there because sunlight is completely absent. যেহেতু এখানে কোনো সূর্যালোক নাই, তাহলে ফটোসিনথেটিক যে প্রসেসটা আছে এখানে সেটা ঘটবে না, এটা বলতেছে। বাট কিন্তু লাইফ such as microbes that flourish deep within the earth may still be possible. বলছে যে হ্যাঁ, এটা কথা, আগের কথা যেটা বললাম ঠিক আছে, কিন্তু কিছু যে মাইক্রোবস আছে, অণুজীব যেগুলো আছে, এইগুলো হচ্ছে কি হতে পারবে, সেই আপনার ডিপ ওয়াটারের ভিতরে যেখানে সানলাইট নেই সেখানে এগুলো থাকার সম্ভাবনা আছে। আলটিমেটলি পুরো কারণ এটা পুরো প্যাসেজে আমরা বুঝছি যে সানলাইট নট রিকোয়ার নাকি লাইফের জন্য নট রিকোয়ার্ড, রাইট। এবং এইটা না, যখন আমরা হচ্ছে মাইক্রোবসের জন্য অনুমান যেহেতু করছিলাম নাই, যে নট রিকের অনুমান করার পরে পরবর্তীতে এক্সাম্পল দিয়ে আমরা প্র্যাকটিক্যাল দেখে নিলাম এখানেও কি না থাকে, লাইফ থাকতে পারে সানলাইট ছাড়া, বুঝছি। জি একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখালাম, তার মানে আমরা একটা এক্সাম মানে আমরা অনুমান করছিলাম সেটা আবার সূর্যের সাহায্য ছাড়াই একটা ঘটনার কারণে তাপ সৃষ্টি হয়ে তারা নিজেরা জাগরণ করতে পারে। প্র্যাকটিক্যাল ভাবে দেখেও নিয়েছি যে ঠিক আছে, অনুমানটা ঠিক আছে, বুঝছি। ওকে, সবাই কি বুঝছেন এটা? জি ভাইয়া। ওকে, যদি প্যাসেজ বুঝে থাকেন তাহলে এবার অপশনে যান। এখানে বলছে লাইভ অন ইউরোপা ইন দ্য ফর্ম সাজ উইচ অফ দ্য ফলোইং কুড বি ডিপেন্ড অন, কিসের উপর ডিপেন্ড করতেছে ইউরোপার লাইফটা। এখানে এই প্যাসেজ অনুযায়ী আমরা কি বুঝছি বলেন, কি অনুমান করতে পারতেছেন? নাম্বারটা হবে ভাই। এখানে একের অধিক হইতে পারে, কি কি হবে? বিআরসি। ভাই আমি বিআরসি বিএসসি আসতেছে, দিয়েছি। এক্সিস্ট পানিও আছে, আবার কি মানে চলতেছে, ঘোরাফেরা করতেছে একজন আরেকজন, তার ঘর্ষণটা যেহেতু উপরেও হচ্ছে। আছে, পানিও আছে, বাট প্রথমটা নিয়ে কোনো কথা হ্যাঁ। বলে নাই, হার্মফুল নিয়ে কিছু বলে না, রাইট? ক্ষতিকর কোনো উপাদান নিয়ে কিছু বলে নেই। সবাই কি বুঝছি? এই বাকিরা বুঝতেছেন? হয়েছে এটা? বি এবং সি হবে আনসার। কথা বলেন, বুঝছি, ক্লিয়ার হইলে বলেন, সে যাবো সামনে। জি জি। জি ভাই বুঝতে পারছি। হাইলাইটেড সেন্টেন্স টেক জুপিটার ইউরোপা মন আছে, হাইলাইটেড করি নাই না? আচ্ছা, দাঁড়াও। যাই হোক, ওকে, এই যে এই লাইনটা যেটা, এটাকে যদি হাইলাইট করে রাখতাম তাহলে এটা আসলে কি হিসাবে বুঝাইছে, কেন কি নিছে, এটা উদাহরণ নিয়েছিলাম কেন? তো ধরো এটা নিয়েছি। বি নাম্বারটা স্পেকুলেশন। বাকিরা বলেন। বি নম্বরটা হবে। 3 নাম্বার, বাকিরা দুইজন কি দিয়েছিলাম? ভাইয়া এটা আমি পারি নাই, তবে আমার কাছে আমি মানে গেস, আমার কাছে মনে হয়েছে, আমি জানি না, এটা আমি পারি নাই। আচ্ছা ঠিক আছে, পারেন না ই যেহেতু, তারপরও ভাবছি আর কি। ঠিক আছে, এটা আনসার হচ্ছে বি। এখন এটা কি ভাই এটা কি একটা ইনস্ট্যান্স হিসেবে ইউজ হতে পারতো না? অ্যান ইনস্ট্যান্ট দ্যাট অ্যালাউজ এ হাইপোথিসিস টু বি টেস্টেড। মানে এটা হচ্ছে কি, দেখেন জিনিসটা এরকম আসে, যেমন স্পেকুলেশন মানে হচ্ছে অনুমান করে, অনুমান গ্রাউন্ডেড ইন এমপিরিক্যাল ডিসকভারি, এই যে অনুমানটা করছে তারপরে একটা প্র্যাকটিক্যাল ডিসকভারি দেখাই দিল না, বুঝেন নাই? হ্যাঁ, তো অনুমান একটা উদাহরণ যেটাকে ডিসকভারির উপরে অনুমান করছিল, বুঝছেন? ভাই কিন্তু এটা তো একটা এক্সাম্পল হিসেবে ইউজ হয়েছে না, এটা অ্যান ইনস্ট্যান্স। প্র্যাকটিক্যাল ভাবে দেখালে এক্সাম্পলে তো হাইপোথিসিস মানে হচ্ছে, ব্যাক দিয়েছে এটা। বুঝি না কি এক্সাম্পলটা দিয়ে তো এটা এটা পুরোপুরি ব্যাখ্যা দিল। ব্যাখ্যা দিল, প্র্যাকটিক্যাল ডিসকভারি দেখালে, এমপিরিক্যাল হ্যাঁ। প্র্যাকটিক্যাল, বুঝছেন? দ্যাট ইজ ওয়াই এটা আছে না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা জিনিস, এখানে এম্পিরিক্যাল ডিসকভারিটা কি আসলে মানে
মানে পৃথিবীর যে মাইক্রোবস গুলা বলছে সেগুলোর কথা বলছে, নাকি হচ্ছে যে চাঁদে চাঁদে যে পানি পাইছে সেটার কথা বলছে? মানে এখানে আপনার এই প্রথম সামনে ইয়ারের বলেন। বেতন এটা হুম। ডিসকভারিটা আসলে কোনটা? ডিসকভারিটা সেটা বুঝিনি। ডিসকভারি যে মানে মাটির নিচে যে জীবাণুগুলো আছে সেটার কথা না না, বলছে, যে যারা সাবসারফেস লাইফটা যেটা আর্থে আছে সেটা হ্যাঁ, হচ্ছে এম্পিরিক্যাল ডিসকভারি। আর আচ্ছা, অবজারভেশনটা ছিল হচ্ছে ওই যে ইউরোপের মধ্যে যে ওয়াটারটা আছে পানি সেটা। পাইছে। আচ্ছা, ঠিক আছে, বুঝছেন? ওকে, 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 থ্যাংক ইউ। আচ্ছা, এবং সেইটা থেকে আমরা স্পেকুলেশন করছিলাম কি লাইফ অন ইউরোপার আছে, বুঝছেন? বুঝছি। এমপিরিক্যাল ডিসকভারি বলতে তো ভাই বোঝাই যাচ্ছে যে মানে ওই যে ওই জায়গার মধ্যে কিছু একটা থাকতে পারে, হ্যাঁ, মানে এই যে ওইরকম একটা আমি গবেষণা আমরা আমরা একটা বললাম না ডিসকভারি। যে একটা ডিসকভারি কি চিন্তা করছিলাম, এম্পিরিক্যাল ডিসকভারি যে সাবসারফেস লাইফ অন আর্থ না, পড়ছি না। সাবসারফেস লাইফ অন আর্থ তো ভাই এমপিরিক্যাল ডিসকভারি না, ওইটা হচ্ছে মানে যদি হচ্ছে না ওই না, ইউরোপার এটাই তো, কথা যদি হইতে পারে তাহলে ইউরোপারে হচ্ছে হচ্ছে এমপিরিক্যাল। অবজারভেশন করছিলাম, এম্পিরিক্যাল অবজারভেশন যদি চিন্তা করি, এটা অবজারভেশন করেই তো পরে স্পেকুলেশন করলাম যে ইউরোপেতে লাইফ থাকবে। বুঝেন নাই? ওকে, আচ্ছা, ঠিক আছে। সো আমরা হচ্ছে তাও আরেক এটা পড়ি, এরপর হচ্ছে বাকি যদি কোনো থাকে তাহলে আমরা নেক্সট না হয় আমরা পড়বো। আচ্ছা, যাই হোক, আমরা আসছি অনেকগুলো পড়ছি। আচ্ছা, এখন বাসায় যে হোমওয়ার্ক দিয়েছিলাম এবং এইটুকু পড়ে আসলাম, এখন কি ভাই কিছুটা কনফিডেন্ট হয়েছে আরসিতে? একটু ভাই আগেরটা একটু বাইর করবেন। ভাই হচ্ছে জাস্ট হচ্ছে এটা স্পেকুলেশন কখন ইউজ করবো আর ইনস্ট্যান্সটা কখন ইউজ করবো একটু মানে চেক করে দিতেন। স্পেকুলেশন মানে কখন? হ্যাঁ, মানে কেন এটা আসলে 2 নম্বরটা হইলো আর কি, ইনস্ট্যান্স কেন 1 নম্বরটা হইলো না আর কি, আর একটু যদি একটু মানে ক্লিয়ারলি যদি বলতেন আর কি এখানে বলছে ভালো কি হতো। দেখেন, এক নাম্বারটা ইনস্ট্যান্সের জন্য না, হাইপোথিসিসের জন্য বাদ গেছে। দ্য ইনস্ট্যান্স দ্যাট অ্যালাউস টু একটা হচ্ছে হাইপোথিসিস ছিল, হাইপোথিসিস টেস্ট করে করে আমরা এক্সপেরিমেন্টে গেছে, বাট এটা তো হাইপোথিসিস ছিল না, ইলিউশন ছিল না, তাই না? হ্যাঁ, এটা হাইপোথিসিস তো করি নাই যে এটা পরে এটা হতে পারে, এটা পরে এটা হতে পারে, এরকম তো না। বুঝেন নাই? বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাকে এটা বলেন, আমরা যে প্রসেস পড়ে আসতে বলছিলাম, সবাই পড়ছি, এখন আরসিতে একটু বইটা কাটছে কিনা যে আমরা পড়তে পারি, একুরেসি অন্তত ওটা 50%ও আনতে পারি, এটুকু হয়েছে সবার বাসায়? প্যাসেজ পড়ে কিভাবে আনসারে যাবো এইটুকু হয়েছে কিনা আমাকে একটু বলেন। মোটামুটি জি ভাই, হয়েছে। মোটামুটি একটা আইডিয়া আসছে। বেশি পড়তে হবে, বেশি বেশি পড়লে আসলে আইডেন্টিফাইটা করা সহজ হয়। হ্যাঁ, এই জন্যে এর পরবর্তী কাজই হচ্ছে এই যে মকের কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করা। এখন আমি আশা করি শ্যামল ভাই আপনার হচ্ছে মকে আর একটু হেল্প হবে, রাইট? এই ডিসিশন আসতে নাকি? শ্যামল ভাই কি প্র্যাকটিস করতেছেন আপনারা? উনি কি আছেন? ভাইয়া আমাদের প্র্যাকটিস চলছে, আমরা পড়ছি। এই কেমন এখন একুরেসি বাড়তেছে আপনাদের? আমি একটু মক কম দেই, আমি এমনি পড়ালেখা করি ওদের সাথে, তো ওদেরও খুব যে ভালো হচ্ছে সেটা না, তবে পড়াটা ভালো হচ্ছে আর কি। আমরা সারাদিনে অনেকক্ষণ পড়া করি। আর মকের রেজাল্ট মডারেট, কারোরই খুব ভালো হচ্ছে না, মডারেট হচ্ছে আর কি। মানে এখন তো মাত্র সময় আছে, বাট কথা হচ্ছে যে যে স্পিডে যতটুকু শিখছেন এইটুকু তো কনফিডেন্ট নাকি? জি জি, অবশ্যই অনেক হেল্প হচ্ছে। সবাই মিলে যখন পড়ি এটা ভালো, মানে এক্সপ্লানেশন গুলো ভালো হয়, বুঝতে সুবিধা হয়, মনে ওকে, তো থাকে। এইটাও তো বুঝতে হবে, জিআরই জিনিসটা হচ্ছে 1-1.5 বছর, অনেকে 1 বছর পরে, 2 বছর পরে, বাট আমরা তো অনেক দ্রুত আপনাদের হচ্ছে মক পর্যন্ত নিয়ে গেছি যেন আপনি এখন প্র্যাকটিস করতে পারেন। জি, সবাই তো মনে হয় লাস্ট নভেম্বরের দিকে স্টার্ট করলো হ্যাঁ, বা মানে তার 1 মাস খুব আগে। একটা যে বেশি কিন্তু সময় নেই না আমি, রাইট? না না, তো অল্প 3 মাস। সময়ে আপনাকে একটা জায়গায় আনছে, এখন আপনি প্র্যাকটিস করে করে আগাবেন। বাট আমি যদি চাইতাম ধীরে 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 3 মাস পর্যন্ত আমি টানতে পারতাম, তারপরে মকে গেলে তখন মেইনলি 6 মাসের পড়ায়, বাট আপনাকে কিন্তু 2 মাস, বেশি দিন হয় না কিন্তু আপনার জিআরই শুরু করছেন, তার মধ্যে অনেকে না, চিন্তা করতেছে ফেব্রুয়ারিতে পরীক্ষা দিয়ে দিবে, তার মধ্যে চিন্তা করেন তাহলে তো পড়ছে মোটামুটি। জি জি, মোস্টলি তো ওই আপনার কাছে যখন শুরু হলো ওই সময়ই বেশিরভাগেরই হয়তো তার 2 উইকস বা 1 মাস আগে ওরা প্ল্যান করছে আর কি। হ্যাঁ, তো এটাই বললাম, সো ট্রাই করেন, বাকিটা তো আসি একটার পর একটা ব্যাচ। আমি তো এই যে চেষ্টা করতেছি যেমন আপনাদের সাথে অ্যালাইন করার জন্য কিন্তু আমি আর্টসগুলোকে আলাদা 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 পড়াই দিয়েছি, এটা তো খেয়াল করছেন না তো? বা জি জি, আগের ব্যাচের সাথে অবশ্যই। অ্যালাইন করতে, তো জি সেম জিনিস আমি চেষ্টা করবো আগের যেগুলো যেগুলো আরও গ্যাপ থাকে সেগুলো এখানে আরও ঢুকে যেন আপনাদেরও হেল্প হয়ে চলে আসে। ঠিক জি আছে? জি, জি, থ্যাংক ইউ। ওকে। ঠিক আছে, সো আমরা সেম বাকি ব্যাচের ক্ষেত্রে বলবো
আপনারা যদি কোনো টপিকে তারপরও প্রবলেম থাকে এই ব্যাচে, তো আপনি আমাকে হেল্প মানে ডিসিশন দিবেন হচ্ছে পরের ব্যাচে, সেগুলা লিঙ্ক দিব আপনাদের, আপনারা ঢুকবেন। আরেকটা কথা শ্যামল ভাই, আপনাদের আমি ম্যাথের ফর্ম ফিল আপ করতে বলছিলাম, আমি কিন্তু কোনো ফর্ম ফিল আপ পাই নাই। না করেনি মনে হয়। এখন তো দেখছি মোস্টলি আমরা মানে ভার্বালটা নিয়েই আছি, ম্যাথ একটু কম হচ্ছে আর কি। আচ্ছা, তারপরেও আমাকে যদি ফর্ম ফিল আপ কখনো করেন, আমি চেক করি নাই, করলে আমাকে একটু জানাই দিন যে না আমি ক্লাস এক্সট্রা কি নিতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই আমি আরসি কি ভাই শেষ হয়ে গেছে? এই যে আসছি তো পড়লাম, তারপরে হচ্ছে তো আমাদের বাকি একটু ম্যাথ পড়তে হবে, টপিক পড়তে হবে, তারপরে ব্যাচের যে ক্লাসগুলো বাকি থাকবে তখন তো আমরা মকের আসছি পড়বো, কয়েকটা মক ফ্রি আছে আপনাদের, সেগুলো আসছি পড়বো। মানে এমনিতে হচ্ছে নর্মাল আরসির যে নিয়ম টিয়ম এগুলো আমরা দেখে নিছি নাকি? এইগুলোর মধ্যেই তো এখন নতুন কিছু পাবেন আপনি। এমন যদি হয় যে কয়েকটা আরসি ভাষায় প্র্যাকটিস করতেছেন, কোশ্চেন সব কোনোভাবে বুঝতেছেন না, সেই ক্ষেত্রে ক্লাসে যেদিন ভার্বাল ক্লাসে দেখাবেন অথবা পার্সোনালি গ্রুপে দিবেন, আমরা ওগুলা নিয়ে একদিন আবার ক্লাসে পড়াই দিব আর কি। আর সিআর নিয়ে হচ্ছে মনে করেন যে আর কি কি ক্লাস হবে আর কি, ভার্বালের বেসিক ভার্বালে কি কি সিআর ক্লাস হবে, হবে? আর হচ্ছে টু ব্ল্যাঙ্ক থ্রি ব্ল্যাঙ্কের একটা ক্লাস হবে বেসিক। এগুলো কি বেসিক? হ্যাঁ, এরপরে এরপরে আর কিছু নাই সিলেবাসে। এরপরে যেটা হবে যে যে ক্লাস কয়েকটা ব্যাচে বাকি থাকবে সেটা হবে হচ্ছে আপনাদের প্রবলেম ডিসকাশন, আপনাদের আলটিমেটলি হচ্ছে পড়াশোনাটাই আসলে মেইন আর কি, প্র্যাকটিসটাই মেইন। প্র্যাকটিসটা আপনার মেইন, রাইট। মানে আলটিমেটলি কি বুঝলেন, এই যে আমরা মানে ডিসিশন মানে ডাইরেকশন দেওয়া বা পড়ানো কিন্তু দুই একটা ক্লাসে হয়ে যায়, বাকিটা প্র্যাকটিস। এখন প্র্যাকটিস করে করে আপনার প্রবলেম বের করতে হবে, যেটা হচ্ছে যেমন আগের ব্যাচের বাইরে দেখেন, আমি কিন্তু এই 1.5 মাস পরেই বলি যে মকে ঢুকে যেতে, এবং এটা কিন্তু খারাপ দিক না, মকে ঢোকার কারণে ওনাদের সুবিধা হয়েছে, ওনারা এখন রিয়ালিটি সম্পর্কে জানতে পারতেছে। এবং আপনাদেরও সেম আমার সাজেশন যে 1 তারিখ থেকে মকে যাওয়া, তাহলে হচ্ছে ভাই মাঝে মাঝে তো হতাশ হয়ে যায়, এটাই তো প্রবলেম। হ্যাঁ, মানে হতাশ হয়ে যায় মাঝে মাঝে। হতাশ না, হতাশ আমি বললাম কি জিআরই মানে ডিপ্রেশন, রাইট? এখন তারপর আমি যথেষ্ট আগাই দিয়েছি, নাহলে আরো বেশি হতাশ হইতেন না। অনেকে 6 মাস 1 বছর জিআরই করে তারপর আবার আসে আমার কাছে, তো তারা চিন্তা করেন 1 বছর নষ্ট করে আসলে সেটা কি পরিমাণ হতাশ। এরপরে জিআরই জিনিসটা যে ডিপ্রেশন, আপনার জিআরইর সময় তো আমার এক ভাই বলতেছিল, ওই যে সাইফুল ভাই, উনি মেবি এবার উনি আপনাদের হচ্ছে মকের ভিডিওতে ওনাকে নিয়েছিলাম আর কি, উনি কয়েকটা ক্লাসও করাইছে। তো মেইন কথা হচ্ছে কি, উনি একটা কথা বলতো যে কি বলে যে জিআরইর সময় মানুষের অনেক সময় তালাকও হয়, অনেক সময় গার্লফ্রেন্ডও চলে যায়, এত পরিমাণ ডিপ্রেশন থাকে। এখন বললেন তো আর কি বলবেন, তো সেম কথাই, ডিপ্রেশন থাকবে ভাই, এইটা শেষ তো করতে হবে, কারণ আপনি যে যে জায়গার জন্য যুদ্ধ করতেছেন এই জায়গাটা পৃথিবীর সব থেকে হার্ড জায়গা যাওয়া, রাইট? এটা তো আপনি জানেন, এখন বুঝে না যেটার জন্য করতেছেন কষ্টটা, এর থেকে কঠিন তো কোনো দেশ না, রাইট? না, এটা ঠিক। এর থেকে কঠিন কোনো দেশ না, মানে এইটা যাওয়া মানে আলটিমেট গোল যে কোনো মানুষের জন্য, যদি যাইতে চান আর কি। তো সেইটার জন্য যুদ্ধ করতেছেন। সো আর তাছাড়া জিআরই ছাড়া আপনার ফান্ডও হবে না, এত কম্পিটিশনের জায়গা এখন। সো আপনাকে এইটুকু কষ্ট করতে হবে। মানে আপনি আমাকে দেখাইতে পারবেন না রিসেন্ট সময়ে যার 10+ পেপার নাই বা সিজিপিএ 3.9 বা 7 নাই, তার জিআরই ছাড়া ফান্ড হয়েছে, আপনি দেখাইতে পারবেন না আমাকে। তার মানে আপনার তো সবার সাথে তাল মিলে দেখলে জিআরই লাগতেছেই, বুঝতেছেন সবাই? জিআরই ছাড়া ভাই মাঝে মধ্যে না, যেমন আমি নিজে দেখছি জিআরই ছাড়া আবেদন ফরওয়ার্ডই হয় না, সেন্ট্রাল আবেদন। হ্যাঁ, সেন্ট্রাল আবেদন তো সেন্ট্রালে তো জিআরই ছাড়া আপনি কল্পনা করতে পারবেন না, মানে আমি আবেদন কমপ্লিট করতে পারি নাই, আবেদন করতে পারেন তখন যখন আপনার অনেকগুলো, ধরুন 10টা পেপার হয়ে গেছে, সেম লেভেলের পেপার, প্রফেসর দেখে বললো যে আরে আমার মতোই কাজ করছে, তাহলে আমি এটাকে নিয়ে নিই। কিন্তু সেন্ট্রালি চিন্তা করেন, আমি জিআরই ধরেন 323 দিয়ে অ্যাপ্লাই করলাম, আপনি জিআরই ছাড়া অ্যাপ্লাই করলেন, প্রথমে শর্ট লিস্টিং তো আর ওরা নিজেরা দেখে দেখে শর্ট লিস্ট করে না, প্রথমে এআই শর্ট লিস্ট করে, তারপর নিজেরা দেখে, ধরেন 1000 অ্যাপ্লাই করছে, সবকে 1000 দেখে দেখে চেক করে, প্রথমত তা কী কী ডকুমেন্ট দিছে সেগুলো দিয়ে চেক করে, কথা বুঝেন নাই? সো ওগুলো কিন্তু বাদ লিস্টের উপরে যায়। সো এই জিআরইটা অনেক ইম্পর্ট্যান্ট ভাই, যদি যত কিছুই চিন্তা করেন না কেন, আর যত ভাবি চিন্তা করেন, ইউএসএ যেহেতু ব্রেইন নিতে চায়, সো জিআরই অনুযায়ী ওরা ব্রেইনটাকে শর্ট লিস্ট করলো, তারপরে নিয়ে যাবে। আর অনেকে ভাবে হচ্ছে ভাই জিআরই, ওই যে বলে না জিআরই ওয়েব করা, এটা জাস্ট হচ্ছে যারা নিজে সেলফ ফান্ডিংয়ে পড়তেছে তাদের জন্য হচ্ছে যে জিআরই নেয়, আমি অ্যাপ্লাই করলাম, আমি টাকা দিয়ে পড়বো, তো এই জিনিসটা। বাট জিআরই ছাড়া এখন ফান্ডিং পাওয়া ইম্পসিবল।
আচ্ছা ভাইয়া, পিএইচডি তে কিরকম পয়সা লাগে কমপ্লিট করতে অ্যাপ্রক্সিমেট? পিএইচডি তে তো আপনার কোনো মানে আপনি যদি ওইটা তো স্টেট অনুযায়ী আলাদা আলাদা, আপনার তো পিএইচডি তো কেউ আর নিজের টাকায় পড়বে না। সো বাট স্টেট অনুযায়ী আলাদা। আপনি যদি একটা ওয়েবসাইটে ঘেটে দেখেন দেখবেন প্রায় হিউজ টাকা, বাট আপনি তো পুরোটাই এভাবেই ডিসিশন নিয়ে এবং স্টেট অনুযায়ী টাকা আলাদা দিবে আপনাকে, জি জি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হলো পেপারের কথা যেহেতু বললেন, একটা প্রশ্ন করি, পেপারগুলো কি সেম লাইনের হতে হয় নাকি ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডের হলে অসুবিধা আপনি নেই? সেম লাইনের হইলে প্রফেসরকে অ্যালাইন করতে পারতেছেন, রাইট? ধরেন আপনি আমার সাথে কাজ করতে চান, এখন আপনি যদি ধরেন আপনি হিউম্যান রিসোর্সের সাথে কম্পিউটার সায়েন্সের তো কোনোভাবে মিলবে না, রাইট? তো হুম। আমি ধরেন একটা পেপার করাবো, আপনি যদি কম্পিউটার সায়েন্সের কাজ পারেন বা আইডিয়া থাকে, তাহলে আমি আপনাকে নিলে আমি বেশি বেনিফিটেড, রাইট? হুম। আবার এমন হতে পারে যে আপনার পেপার অনেকগুলা, আপনি এখন ফিল্ড চেঞ্জ করছেন, করে বলতেছেন যে আমি আপনার জিনিসের প্রতি ডেডিকেটেড, তখন তারা কি হয় যে আপনার পেপার যেহেতু অনেক আছে, তার মানে আপনাকে নতুন জিনিস শিখাইতে পারবে, তখন তারা হচ্ছে ইয়ে করে এই যে একটা ইন্টারভিউ নেয়, নিয়ে দেখে যে আপনি আসলে ওই টার্মগুলো জানেন কিনা, সেই ক্ষেত্রে তখন আবার এটাকে নেয়। তো এই অ্যালাইনটা এভাবে মিলাইতে হয়, এই জন্য সেম হলে সেম অ্যালাইন দিয়ে মিলিয়ে যাইতে হয়। আর যদি সেম না হয় সেক্ষেত্রে এসওপিতে বুঝিয়ে দিতে হয় যে আমার আসলে ওই দিকে হইলো। ধরুন অনেকের ইমেজ প্রসেসিংয়ে পেপার, বাট সে মেশিন লার্নিংয়ে যাইতে চায়, তো তখন সে এসওপির মাধ্যমে তাকে উল্লেখ করে নিতে হবে যে আমি ইমেজ প্রসেসিং থাকার পরেও মেশিন লার্নিং কেন, যে ইমেজ প্রসেসিং করতে যেয়ে আমি রিসার্চ করতে চাই, দেখলাম মেশিন লার্নিং এই জিনিসটা আমাকে বেশি টানতেছে, এই গল্পটা সাজিয়ে দিতে হবে। কথা বুঝছেন? জি তো সেটা ডিপেন্ড করে। সো বাট সেম লাইনের হলে বেটার, কারণ এত তখন আর এসওপিতে এত মানে অ্যালাইন করার কোনো ব্যাপার থাকে না। জি জি। বুঝতে পারছি? জি বুঝছি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। সো আমি আশা করি বাকি প্রসেসগুলো পড়াশোনা ঠিকঠাকভাবে পড়বেন। আর মকের ক্ষেত্রে সেম, এই ওই ব্যাচে যেটা করতেছে গ্রুপ হিস্ট্রি ভাইয়া আমি আমার বলবো একটা এক কথা তারিখ থেকে ছিল। শুরু করো। জি, বলেন বলেন আপু। ভাইয়া হ্যাঁ, ভাইয়া বারবালের ক্ষেত্রে কি করব, আমার যে ইমপ্রুভই হচ্ছে না। কি কি করছেন এই পর্যন্ত, সলভ কি কি করছেন? ভাইয়া এসি তো করছি, দুইটার যে ছিল পিডিএফ ছিল, ওই দুইটা শেষ করছি, সিঙ্গেল ব্ল্যাঙ্ক শেষ। হুম। আর মানে একটা শেষ, আরেকটা হাফ আছে। আরসি ভাইয়া ভালোই করছি, 10টা মক মানে মকের সলভ করছি, আর কেএমএফ এর হচ্ছে 5টার মতো সলভ করছিলাম। আচ্ছা, 5টা। তারপরেও কি কোশ্চেন দেখলে বুঝেন না নাকি কি করতেছেন এটা বলেন। ও ভাইয়া মানে প্রথমে যখন পরীক্ষা দিছিলাম তখন হচ্ছে তবুও মানে আমার বারবালে 7-8-এর মতো পাইতাম। এখন ভাইয়া আমার বারবালের অবস্থা খারাপ। কেন খারাপ এটা বলেন। জানি না ভাইয়া, মানে ব্রেনকে স্থির রাখতে পারতেছি না, হয়তো বা। এটাই সারাদিন প্রবলেম পড়ে তাহলে, এই জন্য। ব্রেন আপনি টাইমের মধ্যে ধরে রাখতে পারতেছেন না, বিরক্ত হইতেছেন। না ভাইয়া, মানে ধরেন প্রশ্ন পড়তেছি, মানে প্যাসেজ পড়তেছি, হুম। কিন্তু ওইটার যে মানে আমার ব্রেন যে ওইটাকে সঠিকভাবে বাংলা করবে বা ঠিক জায়গাতে ক্লিক করবে, সেটা করতেছে না। তো আপু আর একটু প্র্যাকটিস লাগবে তাহলে। এই যে আজকে যে হোমওয়ার্ক ছিল এগুলো ঠিকঠাক হয়েছে সবগুলা? ভাই আমি হাফ করছি, আমি তো একটু যে মানে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, অর্ধেক করে আর কি আমি আমার কাজে চলে আসছি যে অর্ধেক করছেন সেজন্য। এই অর্ধেক হয়েছে? জি ভাইয়া, মানে 50% অ্যাকুরেসি আর কি, 100% না। তাহলে আপু এটা একটাই সমাধান, প্র্যাকটিস। এখন হচ্ছে প্র্যাকটিস করতে যে এই যে আমি আপনাকে বলি, আপনি আমাদের 30 সেটের তো আরসিও ব্যাখ্যা করা আছে, কথা কি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ আপনার তো হ্যাঁ ভাইয়া। সেগুলো তো তার মানে আপনি যদি পরীক্ষা দেন তাহলে আরসি 30 সেটটাও পরীক্ষা দিয়ে দেন, দৈনিক একটা করে দেন, আর 60 দিতেছেন। তো 30 একটা দিয়ে যখন আপনি ব্যাখ্যাগুলো দেখবেন তখন তো আপনি আস্তে 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 আপনি ডেভেলপ হয়েই থাকবে। যেহেতু 60তে আরসির ব্যাখ্যা নেই, বাট 30 তো আরসি ব্যাখ্যা আছে, জি সেগুলো দিয়ে ভাইয়া। থাকেন। বুঝেন না? জি ভাইয়া, বুঝতে পারছি। সো আপনি একটা পরীক্ষা দেন, ধরেন হচ্ছে 60 সেট যেভাবে পড়ছেন এভাবে ঠিক আছে, ওই যে ম্যাথটা করেন 60 সেট থেকে, দৈনিক দিন যেভাবে দিতেছেন দুইটা একটা, আর দৈনিক জাস্ট একটা 30 সেট ফুল টেস্ট দেন। তো আরেকটা জিনিস হচ্ছে যেটা বোকামি করবেন, যারা ফেব্রুয়ারিতে পরীক্ষা দিবেন ভাবতেছেন কিন্তু যেটা ভুল করতেছেন, আমি আপনাকে আর তোমা আপুকে বলতেছি, জি দুজনই ভাইয়া। আমি জাস্ট হতাশ হয়েছি যে দুজন জানেনই না যে আপনাদের 30 সেট ওয়েবসাইটে পরীক্ষা দিতে হবে, কীভাবে অ্যাক্সেস নিতে হবে। মানে হতাশটা কোন জায়গায় যে আমি প্রথম দিন অ্যাক্সেস দিয়ে মানে ভিডিও দিয়ে দিয়েছি না, জি ভাইয়া, প্রথম দিনই তো দিয়ে দিছেন। তারপরও তো হচ্ছে কি পরিমাণ। আমি একবার ট্রাই করছিলাম ভাইয়া, পরে হচ্ছে পারি নাই দেখে আমি আর করি তো নাই। ট্রাই করে না পাইরা আমাকে না বলাটা কি ভালো দিক হয়েছে? আচ্ছা যাই না হোক। ভাইয়া, তো তো বুঝেছে। প্রথমত হচ্ছে অ্যাক্সেস নেবেন, যা মানে যারা এখানে আপনি ফুল অ্যাক্সেস নিয়ে
আপনি হচ্ছে দৈনিক একটা করে মক, ফুল মক মাস্ট। কারণ কি, এখন বলতে পারেন ভাই ফুল মক কিন্তু 2 ঘন্টা সময় লাগবে। যাদের পরীক্ষা চিন্তা করতেছেন 1 মাসের মধ্যে দিবেন, সে যদি 2 ঘন্টা এক বসায় পরীক্ষা না দিতে পারেন, সে কিন্তু পরীক্ষা হলে আবার যখন শুধু ম্যাথ দিলেন ধরেন, তো পরীক্ষা হলে কিন্তু বারবার আসবে, আবার ম্যাথ আসবে, বারবার আসবে, তখন আবার পরীক্ষা হলে একটা ব্লান্ডার করবেন। হঠাৎ করে বারবার জি সামনে চলে ভাইয়া। আসলো, প্রথম সেটে ধরুন বারবার আসলো, তখন বই কাজ করবে। কারণ হচ্ছে বারবালটা খারাপ হলো না ভালো হলো, এটার ইফেক্টটা পড়বে ম্যাথে। কথা কি হুম। বুঝতে পারছি? বাট আপনি জি যখন ভাইয়া। বাসায় অভ্যাস হয়ে যাবে যে প্রথমটা যদি খারাপও হয়, ম্যাথের জায়গায় আমি স্ট্যামিনা ঠিক আছে, যে আমি বারবার আমার জানি যে আমি পাবো 150 ধরেন, তো আমি দেখতেছি প্রথম সেট মোটামুটি হইলেও চলে, ম্যাথ ভালো করে দিব ফুললি। এই যে অভ্যাসটা হওয়ার জন্য, এই যে আপনি মক আজকে শুরু করলেন 1 মাস আগে, 1 মাসে চিন্তা করে দেখেন একটু হইলেও কনফিডেন্ট আছে না? আসছে তো যে হ্যাঁ। হ্যাঁ। পরীক্ষাগুলো কেমন হয় কি হয়, সেম এই কনফিডেন্টটা তো ফুল টেস্ট আনতে হবে, লাগবে না? তো দৈনিক হ্যাঁ, একটা আনতে হোক হবে। বা 2 দিনে একটা হোক দেন। আর যেহেতু 30 সেটে ফুল আরসি সব ব্যাখ্যা আছে, সেগুলো পরীক্ষা দেন, দিয়ে সলিউশন দেখে নেন। বুঝেন নাই? জি জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আর তারপরে আমি আবার এটাও বলছি যে কোনো জিনিসে যদি বেশি প্রবলেম হয় একটা পিডিএফ করে দিতে, সে আমি সময় বের করে ঢুকবো। আদারওয়াইজ আমি যদি ঢুকে বসে থাকি সেক্ষেত্রে অনেক সময় লাগে, কথা বুঝছেন? আপনাদের হ্যাঁ ভাই, আর ডিসকাশনে। হচ্ছে ভাই ওই যে কেএমএফ এর যে প্রবলেম গুলা, ওগুলো হচ্ছে আমরা মোটামুটি আমরা যে গ্রুপ করে পড়াশোনা করছি তো সলভ হয়ে গেছে। এখন যেগুলো আমাদের এক্সট্রিম প্রবলেম, একটা পিডিএফ করা হয়েছে ভাইয়া, ওইটা আমরা হ্যাঁ, দিব ওইটা আপনাকে। করে করে আমাকে দিবেন, তখন আমি একদিন সময় বের করে পড়াই দিব। বিকজ আপনাদের সাথে আমি যখন বসে, আমার কিন্তু 2 3 4 5 ঘন্টা কিন্তু আমার এখন নাই, এই জন্য আমার একটু প্রবলেম হয়, জি বুঝছেন? জি। সো এটা বের করি আর কি। ঠিক আছে, বাট যেটাই প্র্যাকটিসের অভাব আপু, বাকি কিছু নলেজ আছে। যেহেতু 50% হইতেছে, তার মানে প্রবলেমটা কি, আমি আমার যে গল্পটা ঠিকঠাকভাবে আমার ব্রেইনে সেট হইতেছে না, এটাই হচ্ছে কথা। তার মানে এটা প্র্যাকটিস করতে হবে, বুঝছে আপু? হ্যাঁ ভাই, আর হচ্ছে আমরা বুঝতেছি কোথা থেকে প্রশ্নের উত্তরটা হবে, ওই লাইন পর্যন্ত যাচ্ছি, কিন্তু একজ্যাক্ট উত্তরটা ধরতে পারতেছি না। এটা তো আরেকটা ওইটাই প্রবলেম। প্র্যাকটিস, যে এই জন্যই তো আপনাদের জন্য এইভাবে পড়াইলাম। সেম জিনিস ধরেন আজকে 10টা আসে পড়াইলাম, সেম হুম। হচ্ছে সামনে আবার ওনাদের যখন প্রবলেম হবে, বা আমরা যখন এই যে বেসিক ম্যাথ করা হয়ে যাবে, তখনও 2 ব্যাচের মিলে আমি জানি ভার্বালি আপনাদের প্রবলেম হবে, তখন আরও কয়েকটা পড়াবো। কোনগুলো পড়াবো? যেগুলো আপনাদের সবার মিলে এই যে পিডিএফ দিবেন প্রবলেম হইতেছে এগুলো, তাহলে সবারই প্রবলেম সলভ হয়ে যেতেছে, সবারই হেল্প হইতেছে। এই জিনিসটা তো আপনাদের আমাকে দিতে হবে, রাইট? জি হ্যাঁ, তো ওই অপশন তো আগে থেকেই খোলা। ইভেন একটা ফর্মও দিয়ে রাখছে যে মেয়েদের প্রবলেম হলে ওইটাতে দিয়েন, দিছি না? জি ভাইয়া। হ্যাঁ, তো ওইটাই। ঠিক আছে, সো আমরা গল্পর মধ্যে সেটা বললাম যে আমরা আজকে একটা এই সিআরটি লাস্ট করব। নেক্সট হচ্ছে আমরা ভার্বাল যখন ক্লাস আসবে, এরপর তো ম্যাথ ক্লাস, ভার্বাল যখন ক্লাস আসবে তখন আরও কিছু দিব, সেকেন্ড ব্ল্যাক এবং সিআর। তারপরে যে ক্লাস থাকবে সেগুলো মকের উপরে বা কিছু কোশ্চেন এক্সট্রা প্র্যাকটিস করব। সেম জিনিস, এই ব্যাচ 15 যেটা তাদের বলতেছি, বাসায় প্র্যাকটিস করতে থাকেন। রিসোর্স আপনাকে দেওয়া আছে, এই পিডিএফ দেওয়া আছে কেএমএফ এর, ভালো করে প্র্যাকটিস করেন। যেগুলো যেগুলো বেশি প্রবলেম ফেস করবেন সেগুলো গ্রুপে দিবেন, একজন একজন ডিসকাশন করেন। না পারলে সেটা আমাকে পার্সোনালি জানান, আমি চেষ্টা করবো এটা ক্লাসের টপিক হিসাবে ঢোকাই দিতে। বুঝতে পারছি সবাই? 15 মিনিট যেটা বুঝছি। জি ভাই। ওকে, সো আপনি আপনার প্রবলেমটা ভাই আমার মাধ্যমে সলভ করে নেবেন, এটা আপনার আপনার হেডেক হওয়া উচিত, আমার না। আমি চেষ্টা করবো আপনাকে আপনার সব ধরনের সমস্যা সলভ করে দিয়ে যাওয়া, এটাই। এই বেছে না পারি, পরের বেছে এমনভাবে ইনক্লুড করবো যে আপনি বুঝবেন না যে আপনারটা হয়ে যেতেছে, ওরাও বুঝবে না ওরাটা যে হয়ে যাচ্ছে। সেম জিনিস আপনারা কিন্তু বুঝতেছেন না। এই যে প্যাসেজগুলো এইভাবে গুছাইছি কেন জানেন? আপনাদের জন্য না, মেইনলি আগের বেছের এই প্যাসেজ যারা মানে স্ট্রাগল করতেছে, দ্যাটস এইভাবে গুছাইছি। আপনাদেরও হেল্প হলো, ওদেরও হলো। আপনাদের তো আরেকটা পরে বেছে আরও বেশি গুছিয়ে গুছিয়ে আগাবো। এইটাই হচ্ছে প্রসেস, মানে একজনকে নিয়ে নিয়ে চলা আর কি। ওকে, সো আমরা একটা সিআর পড়ি আজকে, নেক্সটে আরও সিআর বাকিগুলো থাকবে, এগুলো আমরা পড়বো, সমস্যা নেই। প্রথমত সিআরটা হচ্ছে এটা। ওকে, তো সিআর এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম? সিআর এর ক্ষেত্রে হচ্ছে ক্রিটিক্যাল রিজনিংয়ে আমরা চিন্তা করতে হয় যে পুরো সেন্টেন্সে একটা আর্গুমেন্ট থাকে, আর লাস্টে তার ডিসিশন থাকে। এই ডিসিশনের সাপেক্ষে উইচ অফ দ্য ফলোয়িং এন অ্যাজাম্পশন আর্গুমেন্ট ডিপেন্ড, এই যে আর্গুমেন্টটা যে ডিপেন্ড করবে কোন অ্যাজাম্পশনটা দিলে, কোন অ্যাজাম্পশনটা দিলে এই আর্গুমেন্টটা সত্য, অর্থাৎ আমি সাপোর্টে কথা বলবো, কোন লাইনটা অ্যাড করলে এই অ্যাজাম্পশনটা সত্য, যদি কোন লাইনটা অ্যাড না করলে অ্যাজাম্পশনটা হবে না। এটাই জাস্ট আমি একটা অ্যাড করবো। তাহলে আমার প্রসেস হচ্ছে এটা। কে পড়বেন? আমরা গল্প, এই ক্রিটিক্যাল রিজনিং গল্প করে পড়বো, বলেন কে পড়বেন? ওকে, করতেছি তাহলে। হ্যাঁ, বলুন।
বলছে ডিক্রিজ ইন ফেস টু ফেস সোশ্যাল কন্ট্যাক্ট, অর্থাৎ কি এই যে মুখোমুখি বা সরাসরি যে সামাজিক কন্ট্যাক্ট বলতে দেখা সাক্ষাৎ করা ক্যান প্রিসিপিটেট ডিপ্রেশন। এটা হচ্ছে কি ডিপ্রেশনটা কি করতে পারে, ত্বরান্বিত করতে পারে, বাড়াইতে পারে। টাইম স্পেন্ট ইউজিং দ্য ইন্টারনেট ক্যানট বি স্পেন্ট ইন ফেস টু ফেস সোশ্যাল কন্ট্যাক্ট, অর্থাৎ যে পরিমাণ সময়টা আমরা ইন্টারনেটে দিচ্ছি ক্যানট বি স্পেন্ট, এটা ফেস টু ফেসে যায় এটা কি এতটুকু দেওয়া সম্ভব হয় না। সো সাইকোলজিস্ট হ্যাভ স্পেকুলেটেড দ্যাট, তারা মনস্তত্ত্ববিদ যারা আছে তারা কিছু অনুমান করছে that sharply increasing internet use can cause depression, অর্থাৎ আমি যদি ইন্টারনেট ভিত্তিক হয়ে যায় তাহলে আমার একটা ডিপ্রেশন চলে আসবে, ডিপ্রেশন বাড়াবে। স্টাডিজ অফ রেগুলার ইন্টারনেট ইউজার্স, অর্থাৎ যারা রেগুলার ইন্টারনেট ইউজ করে তাদের নিয়ে একটা গবেষণা চালানো হয়েছে, হ্যাভ ফাউন্ড এ সিগনিফিকেন্টলি হায়ার ইনসিডেন্স অফ ডিপ্রেশন, অর্থাৎ তাদের মধ্যে দেখেছে সবচেয়ে বেশি কি যারা রেগুলার ইন্টারনেট ইউজ করে তাদের মধ্যে একটা ডিপ্রেশনের পরিমাণটা বেশি, এটা পাওয়া গেছে। Among those comparatively একজন সাথে তুলনা করছে, among those who had recently doubled the amount of time, যারা হচ্ছে কি রিসেন্টলি হচ্ছে তাদের সময়টা বেশি ডাবল করছে, দ্বিগুণ করছে যে ইন্টারনেট ক্ষেত্রে, ব্রাউজিং এর ক্ষেত্রে, they spent using internet then among those who use had not increased, যারা ইনক্রিজ করে নাই আর যারা ইনক্রিজ করছে তাদের মধ্যে একটা করছে, স্টাডি করছে, যারা ইনক্রিজ করছে ডাবল করছে ইউজিংটা তাদের মধ্যে ডিপ্রেশনের রেটটাও বাড়ছে। হ্যান্স তাহলে তথাপি কি বলছে, দ্য সাইকোলজিস্ট স্পেকুলেশন ইজ কারেক্ট, তাহলে কি হলো বোঝা গেল যেহেতু ডাবল করার কারণে তাদের ডিপ্রেশনের পরিমাণটা বাড়ছে, তাহলে একটা কি এখানে একটা কোরিলেশন আছে, যেহেতু আমি ইন্টারনেট বেশি ইউজ করি তাহলে আমার ডিপ্রেশন বাড়বে, এটা একটা সম্পর্ক পাওয়া গেল যে ইন্টারনেটের কারণে মানে কি একটা ডিপ্রেশন বা একটা সম্পর্ক তো আছে। আমরা দেখেন এই যে প্যাসেজে ক্রিটিক্যাল রিজনিং এ কি একটা মজার জিনিস হচ্ছে প্যাসেজ সহজ থাকে, প্যাসেজটা আমি লাইন লাইন পড়তে পারি, সমস্যা হচ্ছে অপশনে নিয়ে থিঙ্কিং করতে হয়, এটাই ওদের কাজ। আচ্ছা প্যাসেজে আমরা কি বুঝি তাহলে, ফেস টু ফেস সোশ্যাল কন্ট্যাক্ট কমলে ডিপ্রেশন বাড়ে, আর ডিপ্রেশনটা বাড়তে যায় আর ফেস টু ফেস কমে কেন, ইন্টারনেট ব্যবহার কারণে। আর ইন্টারনেট এবং পরীক্ষা করে দেখছে যে ইন্টারনেট যারা ডাবল করছে তাদের ডিপ্রেশন বাড়ছে, তাহলে আমাদের কনক্লুশনে আসছে ইন্টারনেট ইউজ বাড়াইলে ডিপ্রেশন হয়, এবং সাইকোলজিস্ট সেটাতে কারেক্ট বলছে, ইন্টারনেট ইউজ বাড়াইলে ডিপ্রেশন হয়। তাহলে আমাদের মানে কার সাথে কার সম্পর্ক, ইন্টারনেট ইউজ ইকুয়াল টু ডিপ্রেশন, রাইট? রাইট। তাহলে আমার এই একটা আর্গুমেন্টটা এইভাবে সেট করতে হবে যে আমার লাইনটা যে ইন্টারনেট ইউজের জন্যই ডিপ্রেশন হয়েছে, মানে ইন্টারনেট ইউজটাকে মেইনলি আমি এখানে করতে হবে এবং একে সাপোর্ট করে আগাইতে হবে। এখন আপনারা অপশন পরে বলেন কোনটা দিয়েছিলেন এবং আমরা ডিসকাস করব এবং যার যার ব্যাখ্যা দিয়ে গল্প করবো আর কি। সি দিছিলাম ভাই মনে হয় এ হবে, এ এটা। ভাইয়া সি দিছিলাম অ্যান্সার, হ্যাঁ সি। ভাই এটা এই হবে শিওরলি, কোনটা? এটা এ হবে আর কি। ওকে ভাইয়া এখানে বি আর ডিটা হচ্ছে, বিটা এক্সট্রিম ওয়ার্ডের কারণে অনলি আছে, সেই কারণে বাদ দেওয়া যেতে পারে। আর ডিটা হচ্ছে মুড ইমপ্রুভমেন্ট নিয়ে এরকম কোনো কিছু বলা হয় নাই, এই কারণে ডিটা বাদ। আর ইটা হচ্ছে বিফোর দে ডাবল দ্য টাইম স্পেন্ড অন দ্য ইন্টারনেট পিপল হু মোর রেগুলার ইন্টারনেট ইউজার, মানে এখানে যে টাইমটা বলছে বিফোর ডাবল না, মানে এখানে বলছে যে রিসেন্টলি যারা ডাবল করছে মানে তাদের ডিপ্রেশন নিয়ে একটা কথা বলা হয়েছে, ই নাম্বারটা এই কারণে বাদ যাচ্ছে। আচ্ছা আপনি আনসার বলেন। আর আমি তো সি বলছি আনসার। এ তাহলে বাদ দিয়েছেন কেন? কিন্তু সব আচ্ছা এ হচ্ছে বাদ দিছি, এটার রিজন হচ্ছে
In general, the reason study double their interest, not they had earlier experience significant decrease in opportunities for face to মানে এখানে হচ্ছে যে অপরচুনিটিস যে ফেস টু ফেস মানে ফেসিয়াল যে একটা সোশ্যাল এই অপরচুনিটির নিয়ে এরকম কিছু একটা মানে এখানে বলা হয়নি যে তারা পাচ্ছিল না এই কারণে এখানে হচ্ছে বলা হয়নি, এটা ডিপ্রেশনে ভাবে চলে আসবে গেছে। নাকি আপনার আর্গুমেন্ট না না ম্যাচ এখানে করবে? পাচ্ছিল না এই জন্য হচ্ছে মানে অপরচুনিটিস এরকম বিষয় নিয়ে কিছু মানে আচ্ছা, শ্যামল ভাইরে কি দেখায় নাই, দিছেন? উল্লেখ করে নাই। মানে তারা মেইনলি বলছে যে যারা ডাবল করছে মানে এখন সময় যারা বাড়ায় ফেলছে তাদের ভিতরে হচ্ছে মানে ডিপ্রেশনটা বেশি, এক কথায়। মানে ওকে, যারা হচ্ছে সময় পাচ্ছে না আর কি, ফেসিয়াল কন্টাক্ট করতে পারতেছে না মানে ল্যাকের কারণে এরকমটা হচ্ছে। এই জন্য আমি এটা সি দিছি যে প্যারেন্টস যদি বেশিক্ষণ সময় হচ্ছে মানে ইন্টারনেটের মধ্যে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আম, মানে এটাই এরকম কিছু একটা যে প্রেজেন্ট কি জানি। এই জন্য আমি সি দিছি ভাইয়া মেনলি। ওকে, আর কেউ? আমি তো সির দিকেই যাচ্ছি আর কি, কেন যাচ্ছেন সেটা বলেন। কারণ এটা আর সির মধ্যে আমার একটা কনফিউশন ছিল, এ হবে না সি হবে। হুম, কিন্তু এতে যেটা বলছে যে আহ, তাদের এটা সুযোগ ছিল না, যে আগে যেটা বলছিল যে the reason that people in the studies had double their internet use was not that, তো যারা ডাবল করছিল তাদের তাদের নিয়ে কথা বলছে, that they had earlier experienced a significant decrease in opportunities, তাদের যে ডিক্রিজ হয়ে গেছে মানে খুব সিগনিফিকেন্টলি তাদের কি ফেস টু ফেস কন্ট্যাক্ট করার ইয়েটা তাদের অনেক কমে গেছে, এই জন্য তারা ডাবল করে দিছে। এই ধরনের কোনো কথা তো জানি যে তারা ডাবল করার কারণ হচ্ছে, এখানে তো ডাবল করার কারণ বলছে যে তারা যেহেতু ফেস টু ফেস আরো কমে গেছে এই জন্য তারা কি তাহলে ইন্টারনেট ইউজ বাড়ায় দিই, এই ধরনের কোনো কথা কি বলছে, বলেন এটা যে এটা করলে এটা করতে হবে। আচ্ছা, যারা এ দিছেন ইয়ে করেন, ওনারা আর্গুমেন্ট করেন না ওনাদের দুইজনের কথায়। এ কোন ভাই দিছিলেন? কনফিডেন্টলি ভাই আমি করেন ভাই, বলছিলাম সমস্যা নেই, ভাই কনফিডেন্টলি আমি করেন। বলছিলাম হ্যাঁ, কনফিডেন্টলি আ- করেন। আচ্ছা আমি এখানে এই বলছি সেই কারণে যে এখানে the reason that the people in the studies had double the internet use was not that, ভাই এখানে আসলে বলছে যে যারা হচ্ছে আপনার হয়েছে আর কি, মানে আপনার মানে ডিপ্রেশনে গেছে আসলে তার আগে থেকে মানে এক্সপিরিয়েন্স ছিল না, মানে আগে থেকে তারা ডিপ্রেস ছিল না, মানে ইন্টারনেট ব্যবহার করার ফলে তারা হচ্ছে হয়েছে আর কি, মানে এমন একটা ব্যাপার আসে আপনার এতে। আমি হচ্ছে এই জন্য এতে মানে তোমার গেছি আর কি। আর হচ্ছে সি তে আমি আসলে এমন কোনো পয়েন্ট পাই নাই যে জন্য আমি সি কে চুজ করবো আর কি, এটাই হচ্ছে আমার ওপিনিয়ন। আচ্ছা, ওকে, প্রথমত সি হবেই না, বিকজ সি তেও এক্সট্রিম ওয়ার্ড আছে। বলেন কোনটা আছে? নো ভাই এই জন্য ভাই এখানে আছে, হ্যাঁ নো অপরচুনিটিস আছে এখানে, প্রেজেন্ট নো অপরচুনিটিস, তো মানে এই জন্য এখন হচ্ছে সি বাদ যদি দেওয়া যায় আর বাংলা কি। করেন, বলতেছে ইন্টারনেট ব্যবহার করলে মানুষের মুখোমুখি যে সামাজিক যোগাযোগ বাড়ার কোনো সুযোগই নাই, এই কথা বলতে পারেন? ইন্টারনেট ব্যবহার করে মানুষের সরাসরি সুযোগই নাই বাস্তবে দেখা করার। হুম, একদমই নো অপরচুনিটিস, ইন্টারনেট প্রেজেন্ট নো অপরচুনিটি পিপল ইনক্রিজ অ্যামাউন্ট। তো এখানে প্রথমত হচ্ছে আপনি সরাসরি একটা ডিসিশন দিয়ে দিয়েছেন, এক্সট্রিম ডিসিশন, এটা হওয়ার সম্ভাবনাই নেই। বুঝছি। বুঝতে পারছি। তাহলে একটা মাত্র অপশন এ। এখন এতে আপনার নিজেরা নিজে জাস্টিফাই করেন, তো দেন আমি ব্যাখ্যা দিতেছি। এখন যেহেতু সি আপনার চলে গেল, এতে মনকে কি সান্ত্বনা দিবেন, কেন হতে পারে না? ভাই বলছে আমারটা কি ব্যাখ্যাটা ঠিক আছে যে হ্যাড আর্লিয়ার এক্সপিরিয়েন্স, মানে তার হচ্ছে আগে থেকে এক্সপিরিয়েন্স ছিল না আর কি, নট দ্যাট দে হ্যাঁ, মানে মেইনলি পরে তার আপনার হচ্ছে ঠিক ব্যবহার। আছে, আপনার ইন্টারনেট ব্যবহার কারণে আগের সামাজিক বিচ্ছিন্নতা ছিল না, ইন্টারনেট ব্যবহার করার কারণে বিচ্ছিন্নতা বাড়ছে, ই হয়েছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, এটাই ওকে। আর কি। হ্যাঁ, এখন বাকিরা নিজেকে মনে সান্ত্বনা দিয়ে এতে জানতো। সান্ত্বনা দিলাম যে এখানে আপনার আছে, নটটা ছিল, ওয়াজ নট দ্যাট, না না, এটা নটটাই হচ্ছে কি এরকম, আমরাকে দেখেন আনকিল করিনি। এখানে যেসব মানুষ ইন্টারনেট ব্যবহার দ্বিগুণ করছে তাদের সামাজিক যোগাযোগ করার সুযোগ কমে গিয়েছিল। মানে এই দেখেন জিনিসটা, ইন জেনারেল দ্য রিজন দ্যাট দ্য পিপল স্টার্টেড ডাবল দেয়ার ইন, যারা করছিল ওয়াজ নট দ্যাট দে হ্যাড আর্লিয়ার এক্সপিরিয়েন্স ইন সিগনিফিকেন্ট ডিক্রিজ ইন অপরচুনিটিস ফর ফেস টু ফেস সোশ্যাল কন্ট্যাক্ট। মানে এটা দিয়ে মেইনলি আপনাকে লেখক কোন যুক্তিটাকে ধরতে চাইছে, এটা যে ইন্টারনেট ব্যবহার করার
কারণটা আগের সামাজিক যে বিচ্ছিন্নতা ছিল সেটা না, মানে মেইনলি ডাবল করার পরে যোগাযোগ কমে গেছিল, এই কথা বুঝেন নাই? ভাই আর হচ্ছে এখানে মনে হয় নোটা দ্বারা বুঝাইছে হচ্ছে যে তারা মানে আগে থেকে যে ডিপ্রেস ছিল এমন না, হ্যাঁ মানে তার আগে ভালোই ছিল, মানে এমন বুঝায় নাই যে তার আগে থেকে ডিপ্রেস ছিল। এই নোটা দ্বারা হচ্ছে ওইটা বুঝাইছে হ্যাঁ, রাইট। যে ওকে, সো আমরা সি কেন না, এটা এটা ঠিক আছে, এটা আপনাদের লার্নিংটা ছিল না, লার্নিং হইলো। আমরা এটা কিন্তু আমরা এক্সট্রিম ওয়ার্ড বলছিও, নো ওয়ান, নো এভরি ওয়ান, অনলি, তারপর হচ্ছে এগুলো বলছি না আমরা, বলছি তো নাকি? জি বলছিলেন, বলছিলেন। সো ওইটা এক্সট্রিম ওয়ার্ড আমরা তাও ধরে নিছি, সো এটা একটা লার্নিং এর জায়গা। ওকে, বুঝতে পারছি কেন সবাই? তবে আমি একটা জিনিস, শুধু আমি কোশ্চেনটা আসলে কি বলতে চাই সেটা ভালো করে বুঝে নেন, কোশ্চেনটা কোশ্চেনটা কি মিনিং? বলছে দেখেন, আমার তো এই খেয়াল করেন, বলছে এখানে একটা আর্গুমেন্ট তৈরি করলাম না যে ইন্টারনেটের কারণে আমার কি হয়েছে, আমার ডিপ্রেশন বাড়ছে, রাইট? একটা আর্গুমেন্ট এটাই তো ভাইয়া। হ্যাঁ, এই yes. আর্গুমেন্টটা উইচ অফ দ্য ফলোইং এন অ্যাজাম্পশন, কোন অনুমানটা তো এই আর্গুমেন্টের উপর ডিপেন্ড করে, যে অর্থাৎ এই আর্গুমেন্টটাকে সাপোর্ট দিতেছে কোন অনুমানটা, কোন লাইনটা, এই এই যে ইন্টারনেটের কারণে ডিপ্রেশন বাড়তেছে, এই অনুমানটাকে যে আর্গুমেন্ট সাপোর্ট দিতেছে, মানে অথরের কথাটাকে সাপোর্ট দিয়ে কথা বলতেছে, বুঝছেন? ও আচ্ছা, মানে কিসের উপর ভিত্তি করে আর্গুমেন্ট হয়েছে আর্গুমেন্টটা অথবা আসছে, হচ্ছে? রাইট, বুঝছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এবার বুঝলাম। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমি আবার এটা বলে দিই, এগুলো নেক্সটে আমি হচ্ছে এগুলো এটা নিয়ে আবার একটা ক্লাস করব, আরও কিছু অ্যাড করে আর কি। সো সবাই একটু আবার একটু দেখেন, এই যে এখানে যেমন সাপোর্ট করবেন এর সাথে, এখানেও সেম আর্গুমেন্ট একটা অ্যাড করবেন, এই যে অ্যাজাম্পশন মানে হচ্ছে সাপোর্ট করা, এই যে এখানেও অ্যাজাম্পশন সাপোর্ট করবেন, এগুলোও সাপোর্ট করবেন। আমি হয়তো দুই একটা কন্ট্রাস্ট অ্যাড করে দেবো, একটা প্যারাডক্স অ্যাড করে দেবো, জাস্ট একটা ক্রিটিক্যাল রিজনিং আর ডাবল এবং ট্রিপল প্রবলেম মিলে একটা ক্লাস নিব নেক্সট, যখন বারবার ক্লাস নেব। বাট কথা হচ্ছে ভালোভাবে আবার সেম জিনিস আপনি অনলাইনে না দেখে প্র্যাকটিস করে আসেন, আমরা একসাথে গল্প করে পড়বো, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ওকে, সো আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করব, ম্যাথের আমি হোমওয়ার্ক দিয়ে দিব ক্লাসের পরে। সো ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট বারবার ক্লাসগুলোতেও 14 বেচারারা থাকেন, ঠিক আছে শ্যামল ভাইরা? ওকে ভাই, থাকবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফিজ।